আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা আজকে কেমিস্ট্রির প্লেলিস্ট নিয়ে হাজির হয়েছি। তোমাদের খুব মোস্ট ইম্পোর্টেন্ট এবং যদি বলি এটা মোস্ট ওয়ান্টেড একটা চ্যাপ্টার বললেও ভুল হয় না। এটা তোমাদের মানে খুব কাঙ্ক্ষিত একটা চ্যাপ্টার, অধ্যায় ১১ জীবাশ্ম জ্বালানি। নামটা জীবাশ্ম জ্বালানি, কিন্তু আমরা এখানে মোস্টলি যেটা পড়ি সেটা হচ্ছে জৈব যৌগ নিয়ে আমরা আলোচনা করি। অর্থাৎ এই অধ্যায়টা জৈব যৌগ নিয়েই আলোচনা, এবং অনেকে এই অধ্যায়টা ভয় পাও, আবার দেখা যায় কি কারো ভালোও লাগে। মানে ব্যাপারটা হচ্ছে কি, এটা ভিন্ন পার্সপেকশন। তবে এই অধ্যায়টার ব্যাপারে একটা মিথ আমি একটু ক্লাস শুরু করার আগে বলি। মিথটা হচ্ছে এরকম যে, এটা শুনতেই জানি কেমন লাগে। মানে এটা হইছে কি, বেশ আগে থেকেই আমাদের দেশে বলি, আমি I don't know যে বাইরের কি অবস্থা। আমাদের দেশে মোটামুটি ব্যাপারটা এরকম যে, শুরু থেকে ক্লাস 9-10 এ ওঠার সাথে, সাথে সায়েন্সে, কেমিস্ট্রিতে স্পেশালি, ইভেন মানে 9-10 পার হয়ে যখন 11-12 এ উঠবে তখন মানে এইটা আরো বেশি পর্যায়ে ডিসকাশনের মধ্যে চলে যাচ্ছে। ডিসকাশনটা কি? ডিসকাশনটা হচ্ছে 9-10 থেকেই এই অধ্যায় ১১ নিয়ে যখন জৈব যৌগের পার্টটা নিয়ে আলোচনার কথা শুরু হয়, তখনই হয় যে কেমিস্ট্রির সবচেয়ে ভাইটাল টপিক। রিঅ্যাকশন আছে অনেক মুখস্থ করতে হয়, ঝামেলা, এটাতে স্টুডেন্টরা মার্কস পায় না, ইত্যাদি। আচ্ছা, এইটা হচ্ছে কি, এটা মানে আগে থেকেই এমন একটা চর্চার মধ্যে চলে গেছে যে এটা ভয় এটা বিল্ড আপ হয়ে গেছে এই জিনিসটার ভিতরে। আমাদের কালচার, আমি এটাকে কালচার বলতে পারি। একটা কালচার সৃষ্টি হয়ে গেছে এরকম যে, জৈব যৌগের মধ্যে জৈব যৌগ শুরু করার আগেই কেন জানি কোনো কিছু বলাও লাগে না। মনে হয় যেমন বাতাস এসে কানে ফিসফিস করে বলে দিয়ে গেল যে এই চ্যাপ্টারটা অনেক ভয়ানক, অনেক ঝামেলা, অনেক কিছু মুখস্থ করতে হবে, কিংবা বোঝা যায় না, প্যারা, যেটাই বল না কেন, যেভাবেই ডিফাইন করো না কেন, চ্যাপ্টারটা থেকে একটা ভয় একটা দূরত্ব ভাব আমাদের মধ্যে মানে বাই ডিফল্ট সেট হয়ে যায়। মনে হয় যেন বাতাস কিংবা পাশের দেয়াল এসে আমাদের কানে ফিসফিস করে বলে গেছে। বাট ব্যাপারটা আসলে এরকম না। আমি চাই এই মিথটা ভাঙতে। ঠিক আছে? কেন? কারণ কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে মজাদার পার্টই হচ্ছে জৈব যৌগ। সো আমরা এই প্লেলিস্টের মধ্যে যখন আমরা অধ্যায়টা একদম ভেঙে ডিসকাশন করব, তখন ইনশাআল্লাহ দেখবা যে একদম পানির মতো সহজ হয়ে যাবে এবং জৈব যৌগ তোমাদের সবচেয়ে মজা লাগবে। এই বিশ্বাসটা আমি অন্তত রাখি। আচ্ছা, তো এই আমাদের এই প্লেলিস্টের ১ম ক্লাসে এখানে একটু থিওরিটিক্যাল পার্ট আছে এই অধ্যায়ের মধ্যে, তোমরা জানো। তো সো আমরা যদি শুরু করি তাহলে একটু দেখো যে, ১ম দিকে আমাদের এই অধ্যায়টার নাম তো জীবাশ্ম জ্বালানি, তোমরা জানো। ১ম টপিকটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। আমরা এই জীবাশ্ম জ্বালানি বলতে আসলে কি বুঝি, এটা যদি একটু বলি। দেখো, ১ম কথা হচ্ছে কি যে, জৈব যৌগগুলো আমরা গ্যাস কিংবা বিভিন্ন বিভিন্ন খাতে, বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ? তো ব্যাপারটা হচ্ছে কি যে, জৈব যৌগের ক্ষেত্রে এই বহুমুখী যে ব্যবহারটা, এই ব্যাপারটা আসলে এদের অরিজিনটা কোথায় এটা নিয়ে, বা উৎসটা কোথায় এটা নিয়ে যদি আমরা ডিসকাশন করি, উৎসটা হচ্ছে এইটা আমাদের ভূগর্ভস্থ অঞ্চলে পাওয়া যায়। দেখো, ভূগর্ভস্থের কতগুলা লেয়ার আছে, আমাদের পৃথিবীর ভূগর্ভস্থের কতগুলা কি আছে? লেয়ার আছে। ফর এক্সাম্পল ধরো, আমি যদি বলি যে এইটা হচ্ছে আমার পৃথিবীর ১ম লেয়ারটা, এটার ভিতরের দিকে অনেকগুলা লেয়ার আছে। হ্যাঁ? বিভিন্ন রকমের লেয়ার আছে। আমি সেই ডিসকাশনে যাচ্ছি না। তবে প্রায় দেখা যায় যে এই পৃথিবীর লেয়ার থেকে ৫,০০০ ফিট গভীরে বা এই অঞ্চলটা, এটা একটা শিলা স্তর। এই স্তরে মূলত আমাদের এই জ্বালানি আকারে এই জৈব যৌগগুলো পাওয়া যায় মোস্টলি। তো জ্বালানি আকারে পাওয়া যাচ্ছে। কেন জ্বালানি আকারে? অর্থাৎ আমরা কিন্তু এদেরকে জ্বালানি আকারেই ব্যবহার করি, তাই না? তেল বলো, গ্যাস বলো, সবকিছু কিন্তু আমরা জ্বালানি আকারেই ব্যবহার করি। তাহলে এই জৈব যৌগগুলো জ্বালানি আকারে পাওয়া যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে এই যে শিলা স্তর, এই স্তরে যে জৈব যৌগগুলো পাওয়া যাচ্ছে, এগুলোকে, এখন কথা হচ্ছে এগুলোকে আমরা জীবাশ্ম কেন বলতেছি? জ্বালানির সাথে জীবাশ্মর রিলেশনটাই বা কোথায়? দেখো, জীবাশ্ম, আমি যদি এই জীবাশ্ম শব্দটাকে একটু ভাঙার চেষ্টা করি, দেখো এখান থেকে বোঝানো হচ্ছে যে এই জায়গায় আমাদের জীব আছে, রাইট? জীবের সাথে অশ্ব বলতে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে এক ধরনের, তুমি এরকম বলতে পারো, অস্থি টাইপের। মানে কেমন? ধরো একটা জিনিস আমি ডিকম্পোজ করে ফেলছি। ডিকম্পোজ করে এটা হইতে পারে এটা একটা পুড়ে যাওয়া, পুড়ে যাওয়ার পর একটা ছাই আকারে অবশিষ্ট থাকা, অথবা জিনিসটা ডিকম্পোজ হয়ে অন্য কিছুতে কনভার্ট হয়ে যাওয়া। এই যে কনভার্ট হয়ে গিয়ে যে জিনিসটা আমরা পাই, এটাকে আমরা বোঝাচ্ছি অশ্ব। তার মানে এই যে জীবাশ্ম বলতে বোঝানো হচ্ছে এই জীব, ওই জীব থেকে পাওয়া সেই অংশটা, এটাকে আমরা বোঝাচ্ছি কি? জীবাশ্ম। তার মানে সহজ কথা বললে, জীব থেকে পাচ্ছি আমরা কি? জীবাশ্ম। ওই জীবাশ্মটাকে যখন আমরা জ্বালানি আকারে ব্যবহার করতেছি, তখনই সেটাকে আমরা বলতেছি জীবাশ্ম জ্বালানি। এবং এই জ্বালানিগুলাই হচ্ছে মূলত কি? জৈব যৌগ। ঠিক আছে? এখন দেখো, তাহলে আমরা বুঝলাম যে জৈব যৌগগুলো আসলে জীব থেকে আসে। এটা হচ্ছে প্রায় শত মিলিয়ন বছর আগে আমাদের, তখন আসলে বিভিন্ন প্রাণী ছিল, হ্যাঁ? এবং ক্ষুদ্র লেভেলের প্রাণী পাওয়া যেত। যেমন কি পাওয়া যেত বলো তো? যেমন হচ্ছে দেখো, ফাইটোপ্লাঙ্কটনের কথা যদি আমরা বলি, ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন কি, এটা একটু জেনে রাখতে পারো। ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে উদ্ভিজ্জ প্রকৃতির, হ্যাঁ? এটা কিন্তু মানে
আমাদের দেখো জীবের মধ্যে দুইটা শ্রেণী ভাগ করা যায়, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। তাহলে উদ্ভিদ ক্যাটাগরির যেগুলো সেগুলো হচ্ছে উদ্ভিদ ক্যাটাগরির, শৈবাল হচ্ছে উদ্ভিদ ক্যাটাগরির মধ্যে পড়ে, আর ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন প্রাণী আছে সেগুলো প্রাণী ক্যাটাগরির মধ্যে পড়ে। তাহলে ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে পানিতে বাস করে এমন শৈবাল, বাস করে এমন শৈবাল। তারপরে হচ্ছে দেখো তো শৈবালটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, উদ্ভিজ্জ ক্যাটাগরির মধ্যে পড়েছে। তারপর হচ্ছে ধরো জুও প্লাঙ্কটনের কথা যদি আমরা বলি, জুও প্লাঙ্কটন, দেখো জুও প্লাঙ্কটন হচ্ছে পানিতে বাস করে এমন প্রাণী, বাস করে এমন ক্ষুদ্র প্রাণী। তাহলে এই শত শত মিলিয়ন বছর আগে এই দুইটা ক্যাটাগরির জীবের প্রচুর পরিমাণ প্রাচুর্যতা ছিল। এইগুলো যখন মরে যাচ্ছে, অর্থাৎ দিন শেষে উদ্ভিদ বলো প্রাণী বলো এদের তো একটা মৃত অবস্থা তো আছেই, তারা এক সময় না এক সময় তো তাদেরকে মারা যেতে হয়ই। তো এই মৃত অবস্থায় পৌঁছানোর পর তারা মাটিতে যখন কানেক্টেড হয়ে যায়, অর্থাৎ মাটিতে মিশে গিয়ে পচে গলে এগুলাই কিন্তু পরবর্তীতে জ্বালানি আকারে কনভার্ট হয়ে যায়। এবং এই প্রসেসটা অনেক লেন্দি একটা প্রসেস, চিন্তা করো তুমি শত মিলিয়ন বছর, কত বিশাল একটা সময়। এই সময়টা মানে যাওয়ার পরেই কিন্তু আমরা এই জ্বালানি আকারে প্রসেস করা জিনিসগুলো পাই। সো বেসিক্যালি জ্বালানি কিন্তু এরকম হট করে চলে আসা কোনো কিছু না, এটা অবশ্যই জীবের অস্তিত্ব থেকেই আগত একটা যৌগ হচ্ছে বা বস্তু হচ্ছে কি আমাদের জ্বালানি। তো এই জ্বালানিগুলোকে আমরা বহুমুখী ব্যবহার করতে পারি। তোমরা জানো যে তেল আকারে যখন আমরা জ্বালানি পাই সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন যানবাহন থেকে শুরু করে ইঞ্জিন, জেট, প্লেন, মানে উড়োজাহাজ, এরোপ্লেন যাই বলো না কেন সমস্ত কিছুতে আমাদের তেলের ব্যবহার আছে। গাড়ি এগুলো তো তেলের ব্যবহার আছে, বাইক বলো যে কোনো ইঞ্জিন বলো সবকিছুতে তেলের ব্যবহার আছে। সেক্ষেত্রে জ্বালানি তেলকে আমরা জ্বালানি আকারে ব্যবহার করতে পারি। এছাড়া জ্বালানি আকারে কিন্তু প্রাকৃতিক গ্যাসও পাওয়া যায়, সেই প্রাকৃতিক গ্যাসেরও আমাদের কিন্তু বহুমুখী ব্যবহার আছে। রান্নার ক্ষেত্রে বলো, রান্নার ক্ষেত্রে বলো, কিংবা হচ্ছে গিয়ে এই প্রাকৃতিক গ্যাস থেকে আমরা ওই যে বিভিন্ন যানবাহন, ইভেন বর্তমানে যে ন্যাচারাল গ্যাসগুলো পাওয়া যায়, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এগুলো কিন্তু প্রাকৃতিক গ্যাস থেকেই আগত। সো বেসিক্যালি ওভারঅল এই গ্যাস বলি বা তেল বলি এগুলো সবই কিন্তু আমাদের জ্বালানি, এবং এগুলোই হচ্ছে জৈব যৌগ, এগুলোকে আমরা বলছি জীবাশ্ম জ্বালানি। কিছু ইনফরমেশন তোমরা একটু মনে রাখতে পারো তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই ইনফরমেশনগুলো। সেটা হচ্ছে যে দেখো প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে দেখো মানে আমাদের বিশ্বব্যাপী প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটা হচ্ছে মিথেন, যেটা 80% পাওয়া যায়। এছাড়া এক্সট্রা আর কি কি থাকে, ইথেন থাকে 7%-এর মতো, প্রোপেন থাকে হচ্ছে 6%-এর মতো। ইথেন কি প্রোপেন কি এটা আমরা ধাপে ধাপে জানবো পরের দিকেই। এগুলো সবকিছু তোমরা বুঝতে পারো যে মিথেন কি জিনিস, ইথেন কি জিনিস, এগুলো পরিচয় আছে। সো আপাতত জেনে নেই যে এদের পরিমাণটা কিরকম। এবং হচ্ছে বিউটন ও আইসোবিউটন থাকে হচ্ছে কি পরিমাণ দেখো তো, বিউটন ও আইসোবিউটন থাকে হচ্ছে 4%। আর বিউটন আইসোবিউটন এটা থাকবে হচ্ছে 4%, এবং পেন্টেন এটা থাকে হচ্ছে প্রায় 3%-এর মতো। এটা হচ্ছে কি একটা, এই স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড ভিউ এর, হ্যাঁ, পৃথিবীর মধ্যে স্ট্যাটিস্টিক্সটা। আমাদের বাংলাদেশে কিন্তু এটার ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়। আমাদের বাংলাদেশের অবস্থাটা যদি আমরা একটু চেক করে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এটার প্রায় 95% থেকে 99%ই মিথেন। 95% থেকে 99%ই হচ্ছে কি বলতো, মিথেন। অধিকাংশটাই মিথেনই পাওয়া যায়, বাকিগুলা খুব কম পরিমাণে পাওয়া যায় আমাদের বাংলাদেশের জন্য। ঠিক আছে? সো এই ব্যাপারটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যাপারটা আসলে একটু কম পরিমাণে পাওয়া যায়। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় মাত্র 95% থেকে 99%। ঠিক আছে? তাহলে এই পরিমাণটা আমরা জানলাম। সো এখন আসো আমরা দেখব যে এই জ্বালানিগুলো যে আমরা সংগ্রহ করতেছি এটা কি একদম ডিরেক্টলি সংগ্রহ করতেছি? কিভাবে সংগ্রহ করতেছি? এগুলোকে যে গ্যাস আকারে একবার পাচ্ছি, কিছু পাচ্ছি তেল আকারে, কিছু পাচ্ছি গ্যাস আকারে। এই ব্যাপারগুলো কিভাবে আসলো? কোত্থেকে আসলো? এই ব্যাপারটা একটু আমরা জানতে চাই। এই ব্যাপারটা জানতে গেলে দেখো আমাদের পরবর্তী যে টপিকটা দেখতে হবে সেটা হচ্ছে পেট্রোলিয়ামের আংশিক পাতন। দেখো আমরা জ্বালানি আকারে যেই জিনিসটাকে মূলত পাই শিলা স্তরে, এটাকে বলা হচ্ছে পেট্রোলিয়াম, যেটাকে আমি যদি একটু আরেকটু স্পেসিফিক্যালি বলি এটাকে বলা হয় ক্রুড ওয়েল বা অপরিশোধিত তেল। তাহলে এই পেট্রোলিয়াম এই জিনিসটা আসলে কি? পেট্রোলিয়াম এটা হচ্ছে মূলত অপরিশোধিত তেল, অপরিশোধিত তেল, বা এটাকে বলা হয় ক্রুড ওয়েল। এই ব্যাপারটা একটু মাথায় রাখবা, হ্যাঁ, ক্রুড ওয়েল বা হচ্ছে অপরিশোধিত তেল। অপরিশোধিত তেল মানে হচ্ছে এটাকে পরিশোধন করা হয় নাই, আমি যে জিনিসটাকে তুলতেছি জ্বালানি আকারে এটা এখনো ব্যবহারযোগ্য না, এটা র অবস্থায় আছে, এটা এখনো ব্যবহারযোগ্য না, এটাকে আমরা অপরিশোধিত বলতেছি। এটাকে পরিশোধন করা হবে, ঠিক আছে, এটাকে পরিশোধন করা হবে, এটাকে ব্যবহারযোগ্য করে নেওয়া হবে, বাট স্টিল যখন তুলতেছি তখন সেটা ব্যবহারযোগ্য না।
তাহলে এই অপরিশোধিত তেল থেকে আমাদের ব্যবহার্য যে জ্বালানিগুলো বিভিন্ন রকমের জ্বালানির আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা বিষয় হচ্ছে যে এই অপরিশোধিত তেল কিন্তু জাস্ট একটা জিনিস না। এইটা এই যে আমরা একটু পরেই দেখতে পারবো যে এটা আসলে কয়েকটা জিনিসের মিশ্রণ। সো অপরিশোধিত তেল এইটা হচ্ছে মিশ্রণ। এটা কি একাধিক যৌগের মিশ্রণ। ফার্স্ট অফ অল এটা একটা গুরুত্বপূর্ণ অংশ যে অপরিশোধিত তেল হচ্ছে একটা একাধিক যৌগের মিশ্রণ যেটা আমরা সরাসরি শিলা স্তর থেকে পাই, উত্তোলন করি। এই মিশ্রণটার মধ্যে কিন্তু আবার দেখা যায় কি কিছু সালফারও থাকে, কিছু সালফার থাকে এবং অন্যান্য মৌল পাওয়া যায় যেগুলো আমাদের আসলে দরকার নাই। অন্যান্য মৌল এগুলোকে আমরা জ্বালানি আকারে ব্যবহার করি না বা আমাদের প্রয়োজন নাই। সো এই অপরিশোধিত তেলকে যখন পরিশোধন করতেছি তখন আমাদের এই এক্সট্রা জিনিসপত্রগুলো রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের এই যে এক্সট্রা জিনিসপত্র কিছু সালফার ও অন্যান্য যে মৌলগুলো আছে এই এক্সট্রা জিনিসপত্রগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে যখন আমরা হচ্ছে পরিশোধন করতেছি। আর পরিশোধনের সময় কি ঘটতেছে, পরিশোধনের সময় এই মিশ্রণ থেকে আমাদের যেই ব্যবহারযোগ্য যে জ্বালানিগুলো সেগুলো পৃথক হয়ে যাচ্ছে। তাহলে অপরিশোধিত তেল এটাকে আমরা পরিশোধন করব, করে আমরা ব্যবহারযোগ্য বিভিন্ন রকমের সেগমেন্ট এ ভাগ করে আমরা বিভিন্ন রকমের যৌগ পাবো বা বিভিন্ন রকমের জ্বালানি পাবো। এখন কথা হচ্ছে যে এই পরিশোধনটা কিভাবে করে। পরিশোধন করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আংশিক পাতন। অর্থাৎ দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটু খেয়াল করলেই দেখবা এই যে আমরা আংশিক পাতন কথাটা বলছি। সো পেট্রোলিয়ামকে অর্থাৎ এই অপরিশোধিত ক্রুড অয়েলকে যদি আমরা আংশিক পাতন করি, এই আংশিক পাতনের মাধ্যমে আমরা ব্যবহারযোগ্য বিভিন্ন সেগমেন্টের জ্বালানি আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করতেছি বলতো, আমরা হচ্ছে অপরিশোধিত তেলকে আংশিক পাতন করা হয়। তাহলে আমরা এখানে যেটা করি মূলত আমাদের কাজটা কি, সেটা হচ্ছে অপরিশোধিত তেল বা পেট্রোলিয়ামকে আংশিক পাতনের মাধ্যমে ব্যবহারযোগ্য জ্বালানি আকারে পৃথক করা হয়। আকারে পৃথক করা হয়। সো দিস ইজ দ্য থিং, আংশিক পাতন। তাহলে আসো আমরা দেখি আংশিক পাতন জিনিসটা কি। এই যে এইটা তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের আংশিক পাতন। এখানে আংশিক পাতন করা হচ্ছে। দেখো এই ফার্নেস বা চুল্লির মধ্য দিয়ে আমি একটা ডিফারেন্ট কালার ব্যবহার করি, খেয়াল করে দেখবা এই যে ফার্নেস বা চুল্লিটা আছে এই ফার্নেস বা চুল্লির মধ্য দিয়ে অপরিশোধিত পেট্রোলিয়াম, ওই যেটা যে আমরা অপরিশোধিত তেলটাকে আমরা কি বলতেছি পেট্রোলিয়াম বলতেছি, এইটাকে একটা চুল্লির মধ্যে প্রবেশ করানো হচ্ছে। চুল্লিতে প্রবেশ করার পর এটা চুল্লি থেকে বাইপাস হয়ে চুল্লি হচ্ছে এখানে ফার্নেস, এই জায়গায় এটা খুব উত্তপ্ত অবস্থায় থাকে, গরম, এখানে তাপ দেওয়া হয়। তো তাপ প্রদান করা হলে কি হবে দেখো তো, তাপ প্রদান করার পর এটাকে এরকম একটা আলাদা চেম্বারে নেওয়া হয়। এটা হচ্ছে একটা আলাদা চেম্বার। ঠিক আছে, আমি হচ্ছে একটু ডিপ কালার ইউজ করি তাহলে ভালো করে বুঝতে পারবা। এটা হচ্ছে একটা চেম্বারের মধ্যে নেওয়া হয়েছে। ঠিক আছে, আলাদা চেম্বার, অপরিশোধিত তেলের চেম্বার। এই চেম্বারে যেটা হয় দেখো নিচের দিকে সবচেয়ে উত্তপ্ত অবস্থা থাকে। এই চেম্বারে এমনভাবে চেম্বারটাকে কোটিং করা আছে যত ধরো উত্তপ্ত অবস্থায় গ্যাস উত্তপ্ত অবস্থায় আছে এখানে, তাহলে অবশ্যই গ্যাস যখন উত্তপ্ত থাকবে অনেক হাই টেম্পারেচারে তাহলে অবশ্যই সে কিন্তু ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে যাবে, তাই না? এটা মানে গ্যাস সরি ভুল বলছি, মানে যে অপরিশোধিত তেল বা পেট্রোলিয়ামের কথা বলতেছি। অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম এটাকে যত বেশি উত্তপ্ত করা হবে এটা তার স্ফুটনাঙ্কে পৌঁছে যাওয়া মাত্রই সেটা বাষ্পীভূত হয়ে উপরের দিকে যাবে। তো এই চেম্বারটাকে এমনভাবে কোটিং করা আছে যে তুমি যত বেশি উপরের দিকে উঠবা তত কি হবে, তত এটার চেম্বারটা ঠান্ডা হতে থাকবে, অর্থাৎ তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। আর তাপমাত্রা হ্রাস পেতে থাকলে এইখানেই ঘটনাটা ঘটে যায়। তুমি দেখো এখানে যে হচ্ছে গিয়ে এই এই মিশ্রণটার মধ্যে যার স্ফুটনাঙ্ক কম সে আগে বাষ্পীভূত পরিণত হবে। অর্থাৎ তুমি দেখো এই মিশ্রণটার মধ্যে যে অংশটার স্ফুটনাঙ্কটা কম সেই অংশটা কিন্তু এই ঠান্ডা চেম্বারের মধ্যে মানে চেম্বারের ঠান্ডা অংশের মধ্যেও কি থাকবে, বাষ্পীভূত অবস্থায় থাকবে। তার মানে তুমি দেখো উপরের দিকে কি উঠে, উপরের দিকে কিন্তু বাষ্প বা গ্যাসই উঠতে পারে। তাহলে যে অংশটার তাপমাত্রা কম সেই অংশটাই বাষ্পীভূত অবস্থায় কম তাপমাত্রায় থাকবে, স্ফুটনাঙ্ক কম যে অংশটার স্ফুটনাঙ্ক কম সে অংশটাই কম তাপমাত্রায় বাষ্পীভূত অবস্থায় থাকবে। তারপরে আরো স্ফুটনাঙ্ক যার আরেকটু বেশি সে আরেকটু বেশি তাপমাত্রার চেম্বারে থাকবে, যার স্ফুটনাঙ্ক আরেকটু বেশি সে আরেকটু বেশি, এইভাবে করে
একদম আমাদের সিরিয়াল অনুযায়ী তাপমাত্রা বেশি, তার উপর দিয়ে আমরা লেয়ার লেয়ার করে ভাগ করে ফেলতে পারবো। তাহলে এইভাবে জিনিসটা আলাদা করে যায়। যেমন তুমি দেখো, তোমার হচ্ছে গিয়ে যত তুমি এই যে অপরিশোধিত তলকে তাপমাত্রা দেওয়ার পর সবচেয়ে ঠান্ডার অংশটার যে অংশটা, সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। একটু খেয়াল করে দেখো, 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা যেই অংশটাকে ঠান্ডা চেম্বারে আলাদা করে ফেলতে পারি, সেটা হচ্ছে আমাদের পেট্রোলিয়াম গ্যাস। সেটা কি? পেট্রোলিয়াম গ্যাস। এই যে দেখো পেট্রোলিয়াম গ্যাস। সো পেট্রোলিয়াম গ্যাসের ক্ষেত্রে যদি আমি বলি, পেট্রোলিয়াম গ্যাসের এটা হচ্ছে এমন একটা অংশ, ওই পেট্রোলিয়াম অপরিশোধিত তেলের এমন একটা অংশ যেখানে আমাদের এটার স্ফুটনাঙ্ক কি হয়, ওই অংশের স্ফুটনাঙ্কটার রেঞ্জ থাকে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং ওই অংশটার যৌগগুলোর কার্বন সংখ্যা হয় বা হাইড্রোকার্বনগুলোর কার্বন সংখ্যা পাওয়া যায় হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। কত পর্যন্ত? 1 থেকে 4। এবং মোট দেখো এই অপরিশোধিত তেলের মোট 2%, কত বলছি বলতো? অপরিশোধিত তেলের মোট 2% পাওয়া যায় হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। এরপর যদি আমরা একটু উঁচু তাপমাত্রার চেম্বারের পার্টের কথা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় কি 71 থেকে 120 পর্যন্ত। একটু খেয়াল করে দেখো, সরি আমরা 20 ছিলাম, 0 থেকে 20 পর্যন্ত, তাহলে 20 থেকে 70 এই রেঞ্জে, 20 থেকে এই 70 এই রেঞ্জের মধ্যে আমরা যে জিনিসটাকে পাই সেটা হচ্ছে গ্যাসোলিন বা পেট্রোল। সো পেট্রোল বা গ্যাস এই জিনিসটার স্ফুটনাঙ্কের রেঞ্জটা কত পাওয়া যাচ্ছে বলতো? স্ফুটনাঙ্ক এইটার রেঞ্জটা পাওয়া যাচ্ছে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। এবং এইখানে আমাদের কার্বন সংখ্যাটা হয় কত এই রেঞ্জে? এখানে হচ্ছে গিয়ে দেখা যায় প্রায় 5 থেকে 10। এবং মোট অপরিশোধিত তেলের 5% পাওয়া যায় হচ্ছে এই গ্যাসোলিন বা পেট্রোল। মোট অপরিশোধিত তেলের 5%। তারপরে রেঞ্জটা দেখো, তারপরে আসতেছে হচ্ছে ন্যাপথা। ন্যাপথার ক্ষেত্রে রেঞ্জটা কত দেখো, 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ন্যাপথার ক্ষেত্রে আমি যদি স্ফুটনাঙ্কের রেঞ্জের কথা বলি, স্ফুটনাঙ্ক এটার রেঞ্জ হচ্ছে কত? 71 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াস। এবং এই রেঞ্জে যে হাইড্রোকার্বনগুলো পাওয়া যায় বা যেই যৌগগুলো পাওয়া যায়, তাতে বিদ্যমান কার্বন সংখ্যার রেঞ্জ হচ্ছে 7 থেকে 16, অর্থাৎ 7 থেকে 16 কার্বন সংখ্যা বিশিষ্ট হাইড্রোকার্বনগুলো এই রেঞ্জে থাকে, ন্যাপথা রেঞ্জে। এবং এটা মোট পেট্রোলিয়ামের অর্থাৎ মোট অপরিশোধিত তেলের 10% পাওয়া যায় হচ্ছে ন্যাপথা। ঠিক আছে? দেন এরপরে যদি আমরা যাই, এরপর আমরা প্রবেশ করবো হচ্ছে তেলের সেগমেন্টে, যেটা স্বাভাবিক তাপমাত্রার তেল থাকে, যেমন হচ্ছে কেরোসিন। এই যে দেখো কেরোসিনের কথা বলতেছি, কেরোসিন হচ্ছে মানে বেসিক্যালি পেট্রোল, এগুলো তো তেল থাকবে। কেরোসিনের ক্ষেত্রে যদি আমরা বলি যে কেরোসিন হচ্ছে এটার স্ফুটনাঙ্ক দেখো, এটার রেঞ্জটা কত? ঠিক তার পরবর্তীতে 121 থেকে 170 পাওয়া যাবে স্ফুটনাঙ্ক। এটার রেঞ্জটা হচ্ছে 121 থেকে 121 ডিগ্রি সেলসিয়াস থেকে 170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা পাওয়া যায়। এবং এটার কার্বন সংখ্যা হচ্ছে 10 থেকে 14। এটা হচ্ছে 10 থেকে 14 কার্বন বিশিষ্ট। এরা হচ্ছে কেরোসিন ক্যাটাগরির মধ্যে পাওয়া যায়। এবং এটার যে শতকরা পরিমাণটা সেটা হচ্ছে শতকরা 13%। এই অপরিশোধিত তেলের শতকরা 13% হচ্ছে গিয়ে কি থাকে? কেরোসিন থাকে। তারপরের সেগমেন্টে আমরা চলে যাই, আসো ডিজেল, যেটা আমরা ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে। ডিজেলের ক্ষেত্রে যদি আমরা বলি, আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা বিষয় একটু বলি, তোমরা হয়তো জেনে থাকবে যে অকটেন, অকটেন কিন্তু পেট্রোলেরই একটা পার্ট। আমরা যে এখানে একটা বিষয় একটু জেনে রাখতে পারো, সেটা হলো যে আলাদা করে আমি বলে দিচ্ছি বিষয়টা। অনেকে তোমরা দেখো যে বাইকের মধ্যে কোথাও পেট্রোল ইউজ করে, আবার কখনো কখনো অকটেন ইউজ করে। অকটেনটা আরেকটু রিফাইন্ড, এই যে পরিশোধন বা রিফাইন করা, এটা আরেকটু রিফাইন্ড, পেট্রোলের থেকে একটু বেটার। বাট স্টিল অকটেন কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এটা যদি তোমাদের জানার ইচ্ছা থাকে আমি বলে দিচ্ছি। অকটেন কিন্তু গ্যাসোলিন। সো অকটেন গ্যাসোলিন ক্যাটাগরির মধ্যে পড়বে। অকটেনে কার্বন সংখ্যা হচ্ছে 8টা কার্বন থাকে, 8টি কার্বন, 8টি কার্বন। পেট্রোলেও সিমিলার, তবে এগুলা হচ্ছে গিয়ে কোথায় পড়ে? গ্যাসোলিন ক্যাটাগরির মধ্যে। আবার তুমি দেখতেও পারো যে 8-9 বিশিষ্ট যেসব কিছু আছে এগুলো আবার ন্যাপথা ক্যাটাগরিরও আছে, সেগুলো আলাদা। তো তোমাদের যদি এরকম কোশ্চেন থাকে, আমি জানি যে এরকম কোশ্চেন থাকে, হয়তো ওইভাবে এটা নিয়ে ডিসকাস করে না, বাট আমি একটু ক্লিয়ারলি বলে দিই, যেটা নিয়ে স্বাভাবিক জানতেই পারো যে একবার দেখতেছো 5 থেকে 10 কার্বন বিশিষ্ট যেগুলো ওগুলো পেট্রোল, তাহলে আবার 7 এখানে কোথা থেকে আসলো? 10 এর মধ্যে 7 থেকে 10 এর মধ্যে তো পেট্রোলই হওয়ার কথা।
বাট ব্যাপারটা তো এমন না যে সব একই ক্যাটাগরির যৌগ, ভিন্ন ক্যাটাগরির যৌগ তো আছে। ভিন্ন ক্যাটাগরির যৌগ যেগুলো ন্যাপথার মধ্যে পড়ে ওগুলা কার্বন সংখ্যা কিন্তু 7 থেকেই শুরু হয়, 7 থেকে 16 এরকম একটা রেঞ্জের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের। আচ্ছা এখানে আরেকটু স্পেসিফিক্যালি বলি, 7 থেকে 14 হবে, দুঃখিত, এটা হবে হচ্ছে 7 থেকে 14। তাহলে 7 থেকে 14 এরকম ক্যাটাগরির মধ্যে আমরা হচ্ছে কি পাই, আমরা এরকম ক্যাটাগরির মধ্যে ন্যাপথা যৌগগুলো পাই। ঠিক আছে, ওকে। তো এবার যদি আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে গেলে ডিজেলের কথা যদি আমরা বলি, ডিজেল হচ্ছে গিয়ে বিভিন্ন জেট ইঞ্জিন এগুলোতে ডিজেল ব্যবহার করে। ডিজেলে কিন্তু খুব হাই, রেটটা খুব হাই, এটা যে জ্বালানি আকারে ব্যবহার করা যায়, এটা কনভার্সন রেটটা খুবই হাই। হ্যাঁ, এবং আমাদের শক্তিও বিপুল পরিমাণ শক্তি দেয় ডিজেল। তো ডিজেল এটার স্ফুটনাঙ্কের রেঞ্জ হচ্ছে কত, এটার রেঞ্জ হচ্ছে 171 থেকে 270। তাহলে আমরা যদি বলি স্ফুটনাঙ্ক এটার রেঞ্জটা হচ্ছে 171 ডিগ্রি সেলসিয়াস থেকে 270 ডিগ্রি সেলসিয়াস। এবং এটার কার্বন সংখ্যা দেখো, এটার যে কার্বন সংখ্যাটা হচ্ছে কত, এইটার ডিজেলের ক্ষেত্রে কার্বন সংখ্যাটা পাওয়া যায় 11 থেকে 16। তারপরের সেগমেন্টে আসতেছে হচ্ছে লুব্রিকেটিং ওয়েল বা প্যারাফিন মোম, লুব্রিকেটিং ওয়েল। তো এই লুব্রিকেটিং ওয়েল বা প্যারাফিন মোল এইটার স্ফুটনাঙ্কের রেঞ্জ হচ্ছে প্রায় 271 থেকে 340। তাহলে এটা যদি আমি বলি স্ফুটনাঙ্ক, এটার রেঞ্জটা হচ্ছে 271 ডিগ্রি সেলসিয়াস থেকে 340 ডিগ্রি সেলসিয়াস। এবং এটার কার্বন সংখ্যার রেঞ্জ যদি আমি বলি, কার্বন সংখ্যার রেঞ্জটা পাওয়া যায় হচ্ছে 17 থেকে 20 এরকম রেঞ্জের মধ্যে পাওয়া যায়। 17 থেকে 20 এই সংখ্যার মধ্যে কার্বন সংখ্যাটা পাওয়া যায়। তারপরে আসতেছে হচ্ছে আমাদের জ্বালানি তেল বা পিচ। দেখো এই জ্বালানি তেল এইটার যে ফরম্যাটটা, এটার ফরম্যাটটা হচ্ছে কিছুটা এরকম যে এখানে আমরা 20 থেকে 30 কার্বন সংখ্যা বিশিষ্ট পাই জ্বালানি তেলের ক্ষেত্রে। সো 340 বা তার বেশি যেগুলো হয় এগুলো জ্বালানি তেল, এবং তারও বেশি হলে বিটুমিন, পিচ এই জিনিসগুলো পাওয়া যায়। বিটুমিন বা পিচ হচ্ছে কয়লায় ব্যবহার করা হয়। বিটুমিন বা পিচটা এটা যে রাস্তা যে ব্যবহার করে না ওগুলোতে দেখবা যে বিটুমিন ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে পিচ। সো বিটুমিন যেটা, এটার ক্ষেত্রে আমরা যদি বলি পিচ বা বিটুমিন, এটার স্ফুটনাঙ্কের রেঞ্জটা হচ্ছে 340 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি, এবং কার্বনের রেঞ্জটা হচ্ছে কার্বন সংখ্যা পিচের ক্ষেত্রে সেটা হচ্ছে মোর দেন 30। সো এটা হচ্ছে ফ্যাক্টর। আরেকটা বিষয় একটু আলাদা করে বলে দিই, দেখো সেইটা হলো গিয়ে এই যে পেট্রোলিয়াম গ্যাস, এই পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে কিন্তু আমরা এই অংশটার মধ্যে আমরা একটা গ্যাস পাই, সেটাকে বলা হয় এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এখন কথা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস তো আসলে বাষ্পীভূত, তাহলে এখানে লিকুইড কোত্থেকে আসলো? বাষ্পীভূত মানে হচ্ছে যে 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার স্ফুটনাঙ্ক, কথা মানে স্বাভাবিক তাপমাত্রাটা গ্যাস থাকে। পেট্রোলিয়াম হচ্ছে বেসিক্যালি গ্যাস, এই জন্য আমরা বলতেছি পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাই করা হয় এটাকে উচ্চ চাপে এবং কিছুটা নিম্ন তাপমাত্রা ব্যবহার করে, উচ্চ চাপে এটাকে কম্প্রেস করে এই গ্যাসটাকে লিকুইফাই করা হয়, অর্থাৎ তরলে পরিণত করা হয়, করে ওটা আমরা সংরক্ষণ করি লিকুইড আকারে। তখন সেটাকে আমরা বলি এলপিজি বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা একটা কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের আকারে ব্যবহার করা যায়। সো এই হচ্ছে এলপিজির ব্যবহার। আমাদের বাসা বাড়িতে এলপিজি ব্যবহার করে থাকি আমরা, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, তো রান্নার কাজে আর কি। তখন এই জিনিসটাকে আমরা এলপিজি বলি, এটা জাস্ট জেনে রাখতে পারো তোমরা। এবং তোমরা যে সিএনজি গ্যাস দেখো, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সেটাও কিন্তু পেট্রোলিয়াম গ্যাসেরই পার্ট। ঠিক আছে, এটাও কম্প্রেস করে রাখা হয়। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের পেট্রোলিয়ামের পরিশোধন। এটাকে আমরা বিভিন্ন জ্বালানি আকারে আলাদা করতে পারি। এই টপিকটা আশা করি তোমাদের জন্য এখন সহজ বা বোধগম্য হয়েছে। এই টপিকটার বিস্তারিত অনেক কিছু ছিল আর কি, তোমাদের এই ব্যাপারগুলো জানলেই তোমাদের জন্য যথেষ্ট। এখন আসো আমরা পরবর্তী মেইন পার্টে চলে যাই, সেটা হচ্ছে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। দেখো জৈব যৌগ আসলে কি প্রথমত বুঝি আমরা। জৈব যৌগ ব্যাপারটাকে টার্মিনোলজি করলে এটা আসলে কি দাঁড়ায়? জৈব যৌগ এই ব্যাপারটা হচ্ছে ওভারঅল, দেখো জৈব যৌগ, ওভারঅল জৈব যৌগ হচ্ছে এখানে আমাদের হাইড্রোকার্বন থাকে, হাইড্রোকার্বন প্লাস হাইড্রোকার্বনের জাতক, হাইড্রোকার্বনের জাতক। ঠিক আছে, দেখো তো কি বললাম, জৈব যৌগ, আমরা জৈব যৌগ বলতে পৃথিবীতে যা আছে বুঝি সবই দুইটা জিনিস, ইদার হাইড্রোকার্বন
অথবা হাইড্রোকার্বনের জাতক। এই হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক মিলে যা আছে সবগুলা মিলে আমরা যা পাই তাকে আমরা কি বলি? জৈব যৌগ। তাহলে এখন আমাদের টপিকের আলোচনা হচ্ছে হাইড্রোকার্বন। আমরা দুইটাই কি এটা একটু দেখি যে আসলে হাইড্রোকার্বন কি আর হাইড্রোকার্বনের জাতকটাই বা কি? যেটা তাহলে আমরা বুঝতে পারবো সহজে জৈব যৌগ জিনিসটা আসলে কি। হাইড্রোকার্বনকে যদি দেখো তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো, হাইড্রো এই কথাটা দিয়ে হাইড্রোজেন বোঝাচ্ছে, অর্থাৎ এখানে আমরা হাইড্রোজেন পাচ্ছি। আর কার্বন তো কার্বনই, সেখানে আমরা পাচ্ছি কার্বন। সো হাইড্রোকার্বন হচ্ছে বেসিক্যালি হাইড্রোজেন আর কার্বনের সমন্বয়ে যেই যৌগ পাওয়া যায় তাকেই হাইড্রোকার্বন আমরা বলি। সো হাইড্রোকার্বন ইজ ভেরি সিম্পল। হাইড্রোকার্বন মানে হচ্ছে যে সকল যৌগ আসলে জীব থেকে পাওয়া যায়, এই কথাটা মেনশন না করলেও চলবে। যে সকল যৌগ কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত তাদেরকে আমরা কি বলছি? হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বনের জাতকটা কি? দেখো জাতক, জাতক কথাটাকে একটু ইংরেজিতে বললে কি বোঝা জানো? এটা ইংরেজি বললেও দেখবা যে বুঝতে আরো সুবিধা হবে। এটাকে বলা হয় ডিরাইভেটিভ। ডিরাইভেটিভ মানে আসলে ব্যাপারটা কি? কোনো কিছু থেকে আগত এরকম বুঝায় বা কোনো কিছুর সাথে রিলেটেড একটা কিছুকে আমি চেঞ্জ করে আরেকটা কিছু বানায় ফেলছি, তাইলেই সেটাকে ডিরাইভেটিভ বলে। তাহলে জাতক মানে হলো একই জাতের কিন্তু ভিন্ন। ভিন্নতা এখানে কি? ভিন্নতা জিনিসটা কি আসছে এখানে? ভিন্নতাটাই বা কোথায়? হাইড্রোকার্বনের জাতক অর্থাৎ হাইড্রোকার্বনের সাথে আরো ভিন্ন কিছু। তাহলে ভিন্নতা জিনিসটা আসলে কি? দেখো ভিন্নতাটা হচ্ছে যে এখানে কার্বন এবং হাইড্রোজেনের সাথে এর সাথে অন্যান্য জিনিস থাকতে পারে। যেমন কি কি থাকতে পারে? নাইট্রোজেন থাকতে পারে, ফসফরাস, অক্সিজেন, বিভিন্ন হ্যালোজেন ইত্যাদি। অর্থাৎ হাইড্রোকার্বনের জাতকটা তখন শুধুমাত্র আর কার্বন আর হাইড্রোজেনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তখন সেখানে নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, তারপরে হ্যালোজেন যেগুলো আছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন এগুলো থাকে। তো এগুলো জেনারেলি থাকলে তখন সেটাকে আমরা বলতেছি হাইড্রোকার্বনের জাতক। তাহলে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক এইগুলা মিলে ওভারঅল এগুলা মিলে জৈব যৌগ পাচ্ছি আমরা ইন টোটাল। সো আসো আমরা এই হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগটা একটু দেখি। সো প্রথমে আমাদের কাছে আছে হচ্ছে হাইড্রোকার্বন। উপরের দিকে লিখতেছি আমি। হাইড্রোকার্বন। দেখো হাইড্রোকার্বনটাকে ভাঙলে কয়েকটা জিনিস পাওয়া যেতে পারে। সো এই তো ওকে, নাও আসো দেখো আমরা যদি একটু বলি হাইড্রোকার্বন, এখান থেকে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা দুইটা জিনিস পাচ্ছি। প্রথম যেগুলা সেটা হচ্ছে হাইড্রোকার্বনের মধ্যে থাকে হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আর আর আমরা আরেকটা যেটা পাই সেটা টাইপ হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন আমরা দুইটা ক্যাটাগরি পাচ্ছি, একটা পাচ্ছি হচ্ছে অ্যালিফেটিক আর একটা কি পাচ্ছি? অ্যারোমেটিক। এখন আসো এই অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক এই ব্যাপারটাকে যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি, অ্যালিফেটিক এইটা নিয়ে হচ্ছে কি আমাদের আরো কিছু সেগমেন্ট আছে। যেমন কি কি দেখো তো, যেমন হচ্ছে অ্যালিফেটিকের মধ্যে আমরা দুইটা ক্যাটাগরি পাচ্ছি। একটা ক্যাটাগরি পাচ্ছি হচ্ছে আমরা মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর আরেকটাকে আমরা পাচ্ছি হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। দেখো মুক্ত শিকলের ব্যাপারটা একটু কি একটু দেখি আমরা। মুক্ত শিকল মানে হচ্ছে দুই পাশে বা দুই প্রান্ত মুক্ত থাকবে। সহজ কথা, মুক্ত শিকল বলতে আমরা কি বুঝতেছি বলো তো ভাইয়েরা? মুক্ত শিকল বলতে আমরা বুঝতেছি দুই প্রান্ত, দুই প্রান্ত মুক্ত, দুই সাইড খোলা, দুই সাইড খোলা। যেমন এক্সাম্পল দেখো CH3 CH2 CH2 CH3, দেখো তো এই পাশের কার্বনে আর কিছু কানেক্টেড আছে? নাই। এই পাশ খোলা। এই পাশে কার্বনে আর কিছু কানেক্টেড আছে? নাই। এই পাশও খোলা। সো দুই পাশ খোলা, জাস্ট একটা শিকল বা একটা চেইনের মতো দেখা যাচ্ছে। এটাকে আমরা বলতেছি দুই প্রান্ত মুক্ত, এটাই হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে এটা হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেমন এটা হচ্ছে বিউটেন, 4 কার্বন বিশিষ্ট একটা হাইড্রোকার্বন দেখলাম। দেখো বদ্ধ শিকলটা কি? বদ্ধ শিকল হচ্ছে দুই প্রান্ত আবদ্ধ থাকবে,
দুই প্রান্ত আবদ্ধ। দেখো এই দুই প্রান্ত আবদ্ধ এই ব্যাপারটাকে চাক্রিক বলা যায়। তাহলে বদ্ধ শিকল মানেই হচ্ছে চাক্রিক। চাক্রিক মানে কি, এক জায়গা থেকে শুরু হয়েছে ঘুরে গিয়ে আবার আরেক জায়গায় আসছে, তাহলে দুই প্রান্ত কি আবদ্ধ হয়ে গেল না? এই যে আমি দুইটা প্রান্ত খুলে রাখলাম মনে করো, দিলাম না গায়ে, তাহলে আবদ্ধ হয়ে গেল দুই প্রান্ত, তাহলে এক জায়গায় ঘুরে গিয়ে আবার সেম জায়গায় আসছে, তাহলে এটা একটা চক্র মেনটেন করছে। তো এই জন্য আমরা চাক্রিক বলি। একটা বিষয় মাথা রাখবা, চাক্রিক মানেই কিন্তু এরকম ভাইবো না যে গোল হইতে হবে না, এক জায়গা থেকে শুরু হয়ে ঘুরে ফিরে আবার আরেক জায়গায় আসছে, এই জিনিসটাকে চাক্রিক বলা যায়। সো এটা যে কোনো শেপ হইতে পারে। তুমি এক জায়গা থেকে ঘুরে ফিরে চতুর্ভুজ হয়ে যদি আবার আগের জায়গায় ব্যাক করো, এটা চাকরি হতে পারে। তুমি এক জায়গা থেকে শুরু হয়ে ত্রিভুজ আকৃতি হয়ে যদি আবার আগের জায়গায় ব্যাক করো, সেটাও চাকরিতে হতে পারে। যে কোনো আকৃতি, কোনো আকৃতি না থাকলেও সেটা কি হতে পারে, চাকরি হতে পারে। সো চাকরিক মানেই হচ্ছে এক জায়গা থেকে শুরু হয়ে আবার আগের জায়গায় আসা, তাহলে দুই প্রান্ত আবদ্ধ হয়ে যায়। যেমন এই জিনিসটারই কিন্তু একটা চাকরিক ভার্সন থাকা সম্ভব। যেমন এখানে দেখো 4টা কার্বন আছে, এটা 4 কার্বন বিশিষ্ট একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখানে আমি একটা 4 কার্বন বিশিষ্ট বদ্ধ শিকল দেখাই, দেখো এটা দেখতে এই যে এরকম হবে। দেখো 4 কার্বন বিশিষ্ট যেহেতু, তাহলে শেপটা কেমন আসছে, শেপটা হচ্ছে কিছুটা চতুর্ভুজের মতো আসছে, তাই না? দেখছো, তাহলে এটা হচ্ছে বদ্ধ শিকল। এখন ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটারই, এই মুক্ত শিকল এবং বদ্ধ শিকল, এইটারই দুইটা পার্ট আছে। এইটাকে আবার আলাদা করে ভাঙা যায়, অর্থাৎ এই মুক্ত শিকল এবং বদ্ধ শিকল এই দুইটা ক্যাটাগরির মধ্যে থেকে আবার দুইটা আলাদা ক্যাটাগরি বের হওয়া সম্ভব। একটাকে আমরা বলছি সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটাকে আমরা বলছি সম্পৃক্ত হাইড্রোকার্বন, আরেকটাকে আমরা বলছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। একটা সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। দেখো সম্পৃক্তটাকে বলা যায় হচ্ছে স্যাচুরেটেড, এই কথাটা মাথায় রাখতে পারো। আর অসম্পৃক্ত মানে হচ্ছে আনস্যাচুরেটেড। সো এইটা হচ্ছে স্যাচুরেটেড, আর এই পার্টটাকে আমরা বলতে পারি আনস্যাচুরেটেড। ঠিক আছে? সো সম্পৃক্ত কারা? সম্পৃক্ত হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। তাহলে সম্পৃক্ত বলতেই আমরা বুঝবো কার্বন কার্বন একক বন্ধন, একক বন্ধন। আর অসম্পৃক্ত কারা? অসম্পৃক্ত মানে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হতে পারে। তাহলে কি কি দেখো তো কি বললাম, একটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, আর অসম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন দ্বি বা হচ্ছে ত্রিবন্ধন, কার্বন কার্বন দ্বি বা হচ্ছে কি ত্রিবন্ধন। যেমন আমরা যদি একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল আসো দেখি। আমরা বললাম সম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। একক বন্ধন কি, তাহলে আমরা যদি একটু বলি, দেখো এখান থেকে আমি এটাকে আবার ব্লক করে দিলাম। ঠিক আছে, তাহলে ওটা দেখো, তাহলে সম্পৃক্ত এই কথাটা দিয়ে আমরা কি বুঝতেছি, সম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, অর্থাৎ আমাদের কাছে এইরকম কার্বনের শুধুমাত্র একক বন্ধন থাকবে, একটা কার্বন আর একটা বন্ধনের কার্বনের সাথে মাত্র একটা বন্ধন দিয়ে আবদ্ধ থাকবে, একটাই সিগমা বন্ধন দিয়ে আবদ্ধ থাকবে, এটা হচ্ছে সম্পৃক্ত। আর অসম্পৃক্ত হলে আমরা কি বলবো, দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে এরকম, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, অর্থাৎ একটা কার্বন আরেকটা কার্বনের সাথে দ্বিবন্ধন দিয়ে আবদ্ধ থাকবে, অথবা অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন দ্বারা আবদ্ধ থাকবে। কার্বন কার্বন কি বন্ধন থাকতে পারে, ত্রিবন্ধন দ্বারা আবদ্ধ থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে এগুলোকে আমরা বলতেছি অসম্পৃক্ত, আর এগুলোকে আমরা বলতেছি সম্পৃক্ত। আচ্ছা এখন কথা হচ্ছে কি, অ্যারোমেটিক এর পার্টটা তাহলে বাকি থেকে যায়, তাই না? এই যে অ্যারোমেটিক, এই অংশটা নিয়ে আমরা একটু অন্য সময় ডিসকাশন করব। এটা আমরা পরবর্তীতে এটা নিয়ে ডিসকাশন করব, এটা পুরোটাই একটা আলাদা সেগমেন্ট। এটা নিয়ে তোমাদের 9-10 এ, এটা নিয়ে তোমাদের 9-10 এ হচ্ছে গিয়ে খুবই অল্প পরিমাণ বা অল্প বিস্তরে ডিসকাশন করা আছে এই অংশটা নিয়ে। ঠিক আছে, অ্যারোমেটিক অংশটা নিয়ে যতটুকু আমাদের জানা লাগবে আমরা ততটুকুই জানবো, এবং খুব ভালোভাবে জানবো ইনশাল্লাহ। সো অ্যারোমেটিক পার্টটা নিয়ে একটু পরবর্তী আলোচনা, সেখানে আমরা পরে যাচ্ছি। তার আগে একটু আমরা দেখি যে আমাদের তাহলে অ্যালোফেটিকের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে, মুক্ত শিকল বদ্ধ শিকল, এর মধ্যে থেকে আবার সম্পৃক্ত অসম্পৃক্ত পাচ্ছি, কার্বন কার্বন একক বন্ধন আবার দ্বিবন্ধন। এর একক বন্ধনকে আমরা বলতেছি সম্পৃক্ত, দ্বিবন্ধনকে আমরা বলতেছি অসম্পৃক্ত, দ্বি অথবা ত্রিবন্ধনকে। সো এই ব্যাপারটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বনের অ্যালোফেটিকের মূল পার্ট। তাহলে দেখো এখন এই যে আমরা যে দেখলাম কার্বন কার্বন একক বন্ধনকে সম্পৃক্ত বলতেছি,
আমরা কি বলছি? আমরা আগেই বলছি যে এইটা মুক্ত শিকল হইতে পারে আবার বদ্ধ শিকল হইতে পারে। তার মানে সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে মুক্ত শিকলও আছে, আবার বদ্ধ শিকলও আছে। একইভাবে অসম্পৃক্ত যেগুলো অর্থাৎ দ্বিবন্ধন ত্রিবন্ধন, এই দ্বিবন্ধন ত্রিবন্ধন যুক্ত যে হাইড্রোকার্বনগুলো আছে, এই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত হাইড্রোকার্বনগুলো এগুলো একই সাথে মুক্ত শিকলও হইতে পারে আবার বদ্ধ শিকলও হইতে পারে। তার মানে এই দুইটা মিলে এখানে ৪ টা কম্বিনেশন চলে আসতেছে, তাই না? কি কম্বিনেশন? সম্পৃক্ত হলে মুক্ত শিকল হতে পারে, বদ্ধ শিকল হতে পারে। আবার অসম্পৃক্ত হলেও সেটা মুক্ত শিকল হতে পারে, বদ্ধ শিকল হতে পারে। তাহলে আমরা এই ৪ টা কম্বিনেশনকে একটু যদি আলাদাভাবে দেখার চেষ্টা করি, আসো দেখি। প্রথমটা হচ্ছে কি বলতো? প্রথমটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকলে আমরা যদি যাই, সম্পৃক্ত মুক্ত শিকল। আচ্ছা, সম্পৃক্ত মুক্ত শিকলের এক্সাম্পলটা কি হতে পারে বা এটা কিভাবে আমরা ডিফাইন করতে পারি? প্রথম কথা হচ্ছে সম্পৃক্ত মানে হলো সেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, এখানে দ্বিবন্ধন থাকার কোনো সুযোগ নাই। আর মুক্ত শিকল মানে হচ্ছে এটা আবদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই, এটা দুই পাশ মুক্ত থাকবে। তাহলে এই যে আমরা শুরুতে যে এক্সাম্পলটা দেখলাম, এই টাইপের একটা এক্সাম্পলই কিন্তু এটার জন্য প্রযোজ্য, তাই না? দেখো তো, এই যে আমি যদি দেখাই CH3 CH2 CH2 CH3, এই যে দিলাম, এইটাখানে কোনো কার্বন কার্বন দ্বিবন্ধন নাই, আবার দুই পাশ মুক্ত। তাহলে এটা একটা এক্সাম্পল যেটাকে আমরা বলতে পারি কি সম্পৃক্ত মুক্ত শিকল বলতে পারি। তারপরে দেখো সম্পৃক্ত বদ্ধ শিকল, সম্পৃক্ত বদ্ধ শিকল। আচ্ছা দেখো তো, এই জিনিসটারই কিন্তু বদ্ধ শিকল পার্ট হতে পারে, তাই না? সেটা কেমন হতে পারে? CH2 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 CH2, এই যে এই অংশটা হচ্ছে বদ্ধ শিকল। বদ্ধ আছে এবং সম্পৃক্ত। কেন সম্পৃক্ত? কারণ কোনো দ্বিবন্ধন নাই। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কম্বিনেশন কি দেখলাম? আমরা আরেকটা কম্বিনেশন দেখলাম অসম্পৃক্ত মুক্ত শিকল। অসম্পৃক্ত মুক্ত শিকল। আচ্ছা দেখো, অসম্পৃক্ত মুক্ত শিকল তার মানে এখানে আমাকে হয় দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন ব্যবহার করা যেতে পারে। তাহলে সেটা এখন কি রকম হতে পারে? CH3 দেখো, CH, এই যে আমি একটা ডাবল বন্ড দিয়ে দিলাম। দেখো এখানে ডাবল বন্ড সংখ্যা কয়টা হবে সেটা ম্যাটার করে না। ন্যূনতম যদি একটা ডাবল বন্ড থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? অসম্পৃক্ত। একের অধিক থাকতে পারে, এটা হতেই পারে, ম্যাটার করে না। ন্যূনতম একটা যদি থেকে যায়, একটাই যদি চলে আসে অন্তত, তাতেই সেটা অসম্পৃক্ত হয়ে যাবে। যদি একের অধিকও হয় তাতেও অসম্পৃক্তই থাকবে, এটা ম্যাটার করবে না। সো আমি দ্বিবন্ধন দিয়ে একটা দেখালাম, দ্বিবন্ধন যুক্ত। আমি ত্রিবন্ধন যুক্ত যদি আরেকটা দেখাই, ধরো আমি একটু সাইডে দিয়ে দিই। দেখো এখানে পজিশনটাও ম্যাটার করে না, থাকলেই হলো। তাহলে আমি যদি একটু সাইডে দেই, তাহলে একদম কর্নারের পার্টটায় দিলাম, কর্নারের কার্বনটায় এই যে ত্রিবন্ধন, ত্রিবন্ধন দিলাম 1 2 3 CH, এই তো। তাহলে এটা ত্রিবন্ধন যুক্ত একটা অসম্পৃক্ত মুক্ত শিকল, দুই পাশে মুক্ত। তাহলে আসো অসম্পৃক্ত বদ্ধ শিকলের আমরা একটা এক্সাম্পল দেখি। অসম্পৃক্ত বদ্ধ শিকল। অসম্পৃক্ত বদ্ধ শিকল, দেখো অসম্পৃক্ত বদ্ধ শিকল এইটার ব্যাপারটা কি? এই টাইপেরই আমরা একটু দেখি যদি, যেমন দেখো CH2 CH2 CH ডাবল বন্ড CH, এটা হতে পারে একটা অসম্পৃক্ত বদ্ধ শিকলের এক্সাম্পল। আরেকটা কেমন হতে পারে দেখো। আচ্ছা, এই ব্যাপারটা একটু বলি। অসম্পৃক্ত বদ্ধ শিকলের মধ্যে ত্রিবন্ধন যুক্ত হলে এটা পাওয়ার চান্স খুব কমে যায়, বাট স্টিল এটা থাকে, এমন না যে নাই। যেমন হচ্ছে এই যে এরকম, এইটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত বদ্ধ শিকল, যেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতে পারে। সো এইভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরির যৌগ পেতে পারি, যেটা এই বিভিন্ন কম্বিনেশনের মধ্যে পাওয়া যায়। এখন একটা বিষয় আমি একটু বলে দেই, একটা ফ্যাক্টর বলে দিই। আমি এতক্ষণ শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি, তবে একটু মাথায় রাখো, একদম খুব ইম্পর্টেন্ট এবং মূল দুইটা বিষয় আমি বক্স করে বলে দিচ্ছি। বক্স করে বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট এবং মূল দুইটা বিষয়, মাথায় রেখো জিনিসটা। সেটা কি? ফার্স্ট অফ অল দেখো, নাম্বার 1, জৈব যৌগগুলো এতক্ষণে দেখছো এগুলো সব আমি কোনো আয়নিক বন্ধন ইউজ করছি না। অর্থাৎ হাইড্রোকার্বন বা জৈব যৌগে আমরা আসলে যেই জিনিসগুলো পাই সেগুলো হচ্ছে মূলত সমযোজী যৌগ।
অর্থাৎ সমযোজী বন্ধন উপস্থিত থাকে সেখানে। তো অবশ্যই জৈব যৌগেই আমরা কি পাবো? অলওয়েজ সমযোজী বন্ধন পাবো, বা জৈব যৌগ এগুলো মোস্টলি সমযোজী যৌগ, সমযোজী যৌগ। আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? সমযোজী যৌগ। আরেকটা পার্ট কি মনে রাখবা, দেখো কিছু ব্যতিক্রম ছাড়া এই দুইটা কথারই ব্যতিক্রম আছে, এমন না যে আমি বলতেছি ব্যতিক্রম নাই। এটা হচ্ছে জেনারেলাইজ ফ্যাক্টর। যেগুলো ডিফারেন্ট সেগুলো তো ব্যতিক্রম, সেগুলো তো আসলে সাধারণের মধ্যে পড়ে না, বা সেটা তো কমনের মধ্যে পড়ে না। তাহলে এইগুলোই হচ্ছে জেনারেলাইজ করে বলা যে জৈব যৌগ আসলে সমযোজী যৌগ। ব্যতিক্রম থাকতে পারে, যেখানে আয়ন আসে, তোমরা বড় ক্লাস উঠলে দেখবে যে আয়নের একটা খেলা থাকে, তখন আয়নিক ব্যাপারগুলো চলে আসে। আদারওয়াইজ জৈব যৌগ মানে সমযোজী যৌগ। আরেকটা ফ্যাক্টর কি, কিছু ব্যতিক্রমমূলক ছাড়া, কার্বনের যোজনী সবসময় 4 মেনটেন করে। খেয়াল করে দেখো, প্রত্যেকটা কার্বনে 4টা করে হাত থাকে। এইখানে দেখছো, এখানে আমি কোনো হাইড্রোজেন কেন দেইনি বলতে পারো? দেখো এখানে একটা কার্বনের সাথে 1 2 3 4 4টা বন্ড চলে আসছে। সো কার্বন সবসময় 4 যোজনী মেনটেন করবে, এবং 4 যোজনী মেনটেন করতে গিয়ে তার যে কটা হাইড্রোজেন লাগে আমরা সে কটা হাইড্রোজেনই বসাই। যেমন এই কর্নারের কার্বনটা একটু চিন্তা করে দেখো, এখানে একটা বন্ধন আছে, খেয়াল করে দেখছো? এখানে বন্ধন আছে কয়টা? এই যে দেখো একটা বন্ধন থাকায় তাকে তার সাথে আরো 3টা আলাদা বন্ধন দিয়ে 3টা হাইড্রোজেন দিয়ে দেওয়া হয়েছে। যেমন এই ব্যাপারটাকে যদি আমি একটু ভেঙে দেখাই, এই যে এটাকে যদি একটু ভেঙে দেখানো হয়, এটা আসলে দেখতে এই যে এরকম দেখা যাচ্ছে যে 3টা হাইড্রোজেন আছে, তারপর ওই যে বন্ধনটা। তাহলে দেখো 4টা হাত মেনটেন করছে অলওয়েজ। তার মানে হচ্ছে সব ক্ষেত্রেই এমন ভাবে হাইড্রোজেনটা তুমি বসাবা, তত সংখ্যায় হাইড্রোজেন বসাবা যত সংখ্যাটা কার্বনের 4টা হাত ফিল আপ করে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। যেমন তুমি দেখো এখানে একটা বন্ধন, আবার এখানে একটা বন্ধন, মাঝখানে কার্বনের কথা যদি চিন্তা করি, তাহলে মাঝখানে কার্বনে কিন্তু অলরেডি 2টা বন্ধন চলে আসে, তার মানে যোজনী 2 ব্যবহার হয়ে গেছে। তাহলে 4 হইতে আর কত লাগে? 2 লাগে। এই জন্য আমরা 2টা হাইড্রোজেন দিয়ে দিছি। ক্লিয়ার? ভেরি সিম্পল। তাহলে এখানে আমরা আরেকটা মানে কনক্লুশনে যেতে পারি, সেটা কি? কার্বনের যোজনী, কার্বনের যোজনী সর্বদা 4, অর্থাৎ এখানে 2 হওয়ার সুযোগ নেই, সর্বদা 4। তবে ওই যে বললাম কিছু ব্যতিক্রমধর্মী মূলক থাকে, কিছু ব্যতিক্রমধর্মী মূলক ব্যতীত। কিছু ব্যতিক্রমধর্মী মূলক ব্যতীত কার্বনের যোজনী সর্বদা 4। তাহলে এই দুইটা জিনিস মেনটেন করবা, যে সবসময় সমযোজী বন্ধনী তুমি পাবা এবং কার্বনের যোজনী 4 হবে। এটা মেনটেন করলে তোমার যৌগগুলাকে সুন্দর করে ডিফারেন্সিয়েট করে আলাদা আলাদা করে যৌগ লিখতে তুমি অভ্যস্ত হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরি পাচ্ছি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সটের দিকে একটু যাই। দেখো এবার আমরা ওই অ্যালোফেটিকের পরে অ্যারোমেটিকটা নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দটি আসছে। তাহলে কোন শব্দটা থেকে আসছে বলতো? অ্যারোমা, যার অর্থ আসলে সুগন্ধি। হ্যাঁ, এই অ্যারোমা, এই জিনিসটার অর্থ হচ্ছে সুগন্ধি। এই অ্যারোমা ওয়ার্ডটা থেকেই আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে অ্যারোমেটিক জিনিসটা পাই। অ্যারোমা ওয়ার্ডটা থেকে কি পাই বলতো? অ্যারোমেটিক, যেটার অর্থ হচ্ছে সুগন্ধি। অর্থাৎ এটা ভালো একটা মানে স্মেল যুক্ত একটা যৌগ। এই অ্যারোমেটিক যৌগ যেগুলাই আছে সেগুলো স্মেল ভালো থাকা যায়। রিয়েলিটিতে একটু বলি, কিছু কিছু অ্যারোমেটিক যৌগ কর্কট গন্ধ যুক্ত থাকে, কিছু একটু ইন্টেন্স গন্ধযুক্ত অ্যারোমেটিক যৌগ আছে। মোস্ট অফ দ্য কম্পাউন্ডস বা মোস্ট অফ দ্য যৌগ যেগুলো আছে সেগুলো হচ্ছে সুগন্ধিযুক্ত হয় অ্যারোমেটিকের মধ্যে। তো ওই প্রাথমিক দিক থেকে নামটা ওই সুগন্ধি থেকেই নামটা আসছে। যদিও এই সুগন্ধিযুক্ত হওয়াটা তার বৈশিষ্ট্যের কোনো বিষয় না, এটা কোনো মাস্ট ফ্যাক্টর না, কিংবা অ্যারোমেটিক মানেই যে সুগন্ধি এটাই আসলে অ্যারোমেটিকের পরিচয় না। অ্যারোমেটিকটাকে অ্যালিফেটিক থেকে আলাদা করার অর্থটাই হচ্ছে একদম পুরোপুরি তার ডিফারেন্ট কেমিক্যাল প্রপার্টিস। এখানে গন্ধ বা দুর্গন্ধ কোনো কিছুর সাথে কোনো কিছু ম্যাটার করে না। মানে বিষয়টা দেখো এরকম না, আমরা যে অ্যালিফেটিক আর অ্যারোমেটিকটাকে আলাদা করলাম, বিষয়টা এমন না যে অ্যালিফেটিকের সুগন্ধ নাই, শুধু অ্যারোমেটিকের সুগন্ধ আছে। নাম থেকে এই ব্যাপারটা আসলে এরকম না, তারা কেমিক্যাল প্রপার্টি গত ব্যাপার থেকে টোটালি আলাদা, এই জন্য তাদেরকে আলাদা আলাদা সেগমেন্টে ফেলা হয়েছে। ওকে, সো আর বাই দ্য ওয়ে এখানে আমি যে জিনিসটা দেখাইলাম সেটা হচ্ছে এই যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এই ব্যাপারটাকেই হচ্ছে কি আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছি। সো বেসিক্যালি ইটস নট দ্য পার্ট অফ অ্যারোমেটিক। অ্যারোমেটিক নিয়ে আমরা এখন ডিসকাশনে যাচ্ছি। সো অ্যারোমেটিকে আসো। তাহলে অ্যারোমেটিক বলতে আমরা কি বুঝলাম? সুগন্ধিযুক্ত। কোন একটা যৌগ অ্যারোমেটিক কি না সেটা ওই যে যেটা বললাম যে আসলে সুগন্ধের সাথে ম্যাটার করে না,
ম্যাটার করে হচ্ছে কেমিক্যাল প্রপার্টি থেকে। তাহলে আমরা কোন কেমিক্যাল প্রপার্টি দেখে আমরা জাজ করতে পারবো যে একটা যৌগ অ্যারোমেটিক হবে কিনা? আসলে এটা আমরা হাকেল তত্ত্ব থেকে জেনে নিই। হাকেল কি বলছে? হাকেল বলছে একটা যৌগ অ্যারোমেটিক হওয়ার চান্স কি? আসো আমরা হাকেল তত্ত্ব থেকে যদি আমরা বলি, কোন যৌগ, প্রথমে হাকেল তত্ত্বটা আমরা বলতেছি, অ্যারোমেটিক হবে যখন কোন যৌগ অ্যারোমেটিক হবে যখন, কোন যৌগ অ্যারোমেটিক হবে যখন নাম্বার 1 যৌগটি সমতলীয় এবং চাক্রিক হবে। যৌগটি সমতলীয় এবং চাক্রিক হবে। নাম্বার 2 যৌগটিতে যৌগটিতে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল সংখ্যক সঞ্চরণশীল একান্তর পাই ইলেকট্রন বিদ্যমান থাকবে। একান্তর পাই ইলেকট্রন বিদ্যমান থাকবে। এই দুইটা কন্ডিশন যখন ফিল আপ করতে পারবে কোনো যৌগ, তখন সেটাকে আমরা অ্যারোমেটিক বলে আখ্যায়িত করতে পারব। যেমন আমরা যদি একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা হচ্ছে প্রথমত একদম সবচেয়ে প্রাথমিক যে আমরা অ্যারোমেটিক নিয়ে কথাবার্তা বলি, সে হচ্ছে বেনজিন। মিস্টার বেনজিন, এই যে দেখো এইটা দেখতে বেনজিন, বেনজিন দেখতে এরকম। বেনজিন কিছুটা চাক্রিক হয়, এই হচ্ছে আমাদের বেনজিন, ঠিক আছে? 6 কার্বন বিশিষ্ট বেনজিন। দেখো প্রত্যেকটা কার্বনের 2টা করে হাত আছে, তাহলে আমাদের 2টা করে হাত থাকলে, এখন ঘটনা হচ্ছে দেখো হাইড্রোজেনটা যাওয়ার আগে আমরা একটু দেখি, এখানে বলছে কি একান্তর পাই বন্ধন আছে, একান্তর পাই ইলেকট্রন। তার মানে এই যৌগগুলো এমন যেখানে একান্তর মানে হচ্ছে অল্টারনেট, একটা আছে একটা নাই, একটা আছে একটা নাই, এমন হলে সেটা একান্তর আমরা বলতে পারি। তাহলে এই জায়গায় তুমি পাই বন্ধন বসাবা। বাই দ্য ওয়ে, সমযোজী বন্ধনের মধ্যে তোমরা একটা বিষয় জানো, এটা আমি আরেকটু আলাদা করে বলে দিচ্ছি। সেটা হলো সমযোজী বন্ধনের ক্ষেত্রে দেখো, যেমন হচ্ছে আমি কার্বন কার্বন দ্বিবন্ধন দিলাম, এটা, এইটার যে প্রথম বন্ধনটা, একটা বন্ধন, প্রথম যে বন্ধনটা অর্থাৎ এককভাবে যেটা থাকে এটাকে বলা হয় সিগমা বন্ধন। এটা মোস্ট প্রবাবলি তোমরা অনেকেই জানো, এটাকে বলা হচ্ছে সিগমা বন্ধন। আর যে দ্বিতীয় বন্ধনটা থাকে এটাকে বলা হয় পাই বন্ধন। দেখো এটা কি কি বলা হবে? দ্বিতীয়টাকেই বলা হবে পাই বন্ধন। আর এই দুইটাই হচ্ছে সমযোজী, তোমরা এটা জানো। একইভাবে আমি যদি 3 কার্বন বিশিষ্ট মানে 3 বন্ধন বিশিষ্ট নেই, যেমন এখানে যে কার্বন কার্বন আছে, ত্রিবন্ধন আছে, এইটার মধ্যে তাহলে কি হবে? এটার মধ্যে সিগমা বন্ধন অলওয়েজ একটাই থাকে, এটা মনে রাখবা, সিগমা বন্ধন একটাই থাকবে। এই যে মাঝখানের যে বন্ধনটা, এটাকে আমরা ধরে নিব সিগমা বন্ধন। তাহলে এটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন। আর বাকি যে দুইটা থাকবে, উপরের দুইটা, নিচেরটা এবং উপরেরটা, এই দুইটাই হচ্ছে দুইটা পাই। এইটা একটা পাই বন্ধন এবং এইটা একটা হচ্ছে পাই বন্ধন। ওকে, তাহলে এদের নামগুলো যদি আমি বলি, খেয়াল করো, তাহলে এই সাইনটা যেটা, এই যে এটা সিগমা বন্ধন, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে সিগমা, সিগমা বন্ধন। প্রথম যে একক বন্ধনটা, এটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন। আর দ্বিতীয় যে বন্ধনটা আমরা পাচ্ছি, এটাও একটা সমযোজী বন্ধন, এইটাকে আমরা বলছি হচ্ছে পাই বন্ধন। ওকে, তাহলে এটাকে আমরা বলে ফেলবো কি, এটা হচ্ছে আমাদের পাই বন্ধন। সো দিস ইজ দ্য থিং, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে এটা একটা ফ্যাক্টর। আর ত্রিবন্ধনের মধ্যে আমরা পাচ্ছি কি, তাহলে একটু খেয়াল করো তো, দ্বিবন্ধনে আমরা পাচ্ছি একটা পাই বন্ড, আর ত্রিবন্ধনে আমরা পাচ্ছি দুইটা পাই বন্ধন। সো আমরা যদি তাহলে বেনজিনের দিকে ফিরে যাই, দেখো বেনজিনের ক্ষেত্রে আমরা পাই বন্ধন নিব, অর্থাৎ আরেকটা করে এক্সট্রা বন্ধন আসবে, সেটা একান্তর। মানে ধরো আমি এখানে একটা দিলাম, তাহলে তার পরেরটায় আসবে না, আবার তার পরেরটায় আবার আসবে, এর পরেরটায় আসবে না, এর পরেরটায় আসবে।
এইভাবে দিলে দেখো তাহলে আবার আরেকটা খালি পড়ে যায়, তাহলে একটা আছে একটা নেই, এরকম একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে না, এটাকেই বলা হচ্ছে একান্তর পাই বন্ধন। ওকে, এবং পাই বন্ধন একটা করেই থাকবে। তাহলে একটু চিন্তা করে দেখো প্রত্যেকটা কার্বনে এখন কয়টা করে হাত চলে আসে। দেখো এখানে এই কার্বনটার কথা যদি চিন্তা করি, এটার 3টা করে হাত চলে আসছে। আবার যদি এই কার্বনটার কথা চিন্তা করি, একটু খেয়াল করে দেখো, এই যে এই কার্বনটা দেখছো, এটার মধ্যে 3টা করে হাত আছে, খেয়াল করছো? এটা 3টা করে হাত। আবার র্যান্ডমলি আরেকটা কার্বন চুজ করো, এই যে এই কার্বনটা, এটার মধ্যে দেখো 1টা 2টা 3টা করে হাত আছে। তার মানে প্রত্যেকটা কার্বন তুমি যে কার্বনই ধরো না কেন, প্রত্যেকটা কার্বনে 3টা করে হাত আছে। তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের এখন কাজ হচ্ছে যে এই কার্বনগুলোতে একটা করে হাইড্রোজেন দিয়ে দাও। তাহলে আমি যদি একটা করে হাইড্রোজেন দেই, তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে? একটা করে হাইড্রোজেন দিয়ে দিলে কি হবে আমাদের বলো? একটা করে হাইড্রোজেন দিলে আমাদের কার্বনের 4টা করে হাত ফিল আপ হয়ে যাবে। তাহলে এই যে আমি একটা করে হাইড্রোজেন দিয়ে দিলাম, এই যে একটা করে হাইড্রোজেন দিয়ে দিচ্ছি। সো তার মানে হলো গিয়ে, তার মানে দাঁড়াচ্ছে যে এই যে যৌগটা আমরা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই যৌগ বেনজিন। সো দিস ইজ আওয়ার বেনজিন। দিস ইজ আওয়ার বেনজিন। এই যৌগটাই হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। কিভাবে প্রুফ করতে পারি আমরা এই জিনিসটা? এই যৌগটাই যে একটা অ্যারোমেটিক যৌগ, হাউ ক্যান উই প্রুফ? আসো আমরা এটা দেখি। আমরা এখনই দেখবো যেটা একটা অ্যারোমেটিক যৌগ। আনডাউটেডলি এটা একটা অ্যারোমেটিক যৌগ। আসো প্রথমত দেখো বলছে কি যৌগটি সমতলীয় ও চাকরিক হতে হবে। বেনজিন, এই বেনজিন এটাকে আমরা দাবি করতেছি অ্যারোমেটিক, সমতলীয় কি না প্রথমে আসি। দেখো একটু মাথায় রেখো, প্রথমে যদি বলি চাকরিকের কথা, এটা কিন্তু ইজিলি দেখা যায়। আমি বলছি কি চাকরিক ব্যাপারটা কি, বদ্ধ শিকল হলেই চাকরিক, তাহলে এটা বদ্ধ শিকল, তাহলে এটা কি চাকরিক না? অবশ্যই চাকরিক। তাহলে চাকরিকের ব্যাপারটা পাস, ঠিক আছে। সমতলীয় বলতে কি বুঝায়? সমতলীয় মানে হলো এটা একটা তলে থাকবে। তুমি যদি এই বেনজিনটার একটা স্ট্রাকচার আঁকার চেষ্টা করো, আমি একটু এখান থেকে দেখাই দিচ্ছি বেনজিনগুলো আসলে দেখতে কিরকম হয়। এই দেখো বেনজিনটাকে এইভাবে দেওয়া যায়, অর্থাৎ আমি যদি বেনজিনটাকে বলি দেখতে কিরকম হবে, এই যে এরকম হবে, ঠিক আছে। অর্থাৎ এটা একটা তল হবে, একটা প্লেটের মতো, এই যে এরকম একটা প্লেটের মতো একটা তল হবে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে বেনজিন, এরকম পাই বন্ধন থাকে 3টা, এটা একটা তলের মতো, তুমি এটা চিন্তা করো একটা প্লেটের মতো। এই যে আমি জিনিসটা একটু গাঢ় করে দিই, তাহলে বুঝতে পারবো আরো ভালো করে যে এটা একটা তলের মতো কাজ করতেছে এই জিনিসটা। অর্থাৎ এটা কিন্তু এরকম না, কোনো কোনো অংশ বেন্ড করা থাকে না। বেনজিনটা এরকম বাঁকা হয়ে থাকবে, এরকম হয়ে থাকবে, এরকম হয়ে থাকবে না, এরকম না, জাস্ট সোজা তল। তাহলে এটাকে আমরা কি বলতেছি? সমতলীয়। সো বেনজিন কিন্তু অবশ্যই কি, বেনজিন অবশ্যই সমতলীয়। তোমরা প্রথম অংশটা নিয়ে তোমাদের কনফিউশন নেই, তোমাদের যে যৌগগুলো দেওয়া হবে, এরকম আরো আমরা একটা দুটো এক্সাম্পল দেখবো, এরা সবাই দেখা যায় এরা বদ্ধশিকল হলে চাকরিক, আর এই ক্যাটাগরি যৌগগুলা সমতলীয়ই হয়। তাহলে বেনজিন সমতলীয়, তাহলে আমাদের এই ব্যাপারটাও পাস। তাহলে 1 নম্বর কন্ডিশনটা পুরোপুরি পাস। দ্বিতীয় কন্ডিশনটাই আসলে ম্যাটার করে, মেন খেলাটা দ্বিতীয় কন্ডিশনে হয়। তাহলে আসো বেনজিনের ক্ষেত্রে আমরা মেন খেলাটা দেখি। আচ্ছা বেনজিনে, বেনজিনে যদি আমি একটু খেয়াল করি, একটু বলো তো বেনজিনে পাই বন্ড কয়টা আছে? দেখো তো, এই যে একটা পাই বন্ড, এই যে একটা পাই বন্ড, এই যে একটা পাই বন্ড, তাহলে বেনজিনে কয়টা পাই বন্ড আছে বলো? বেনজিনে পাওয়া যাচ্ছে 3টা পাই বন্ড। টোটালি কয়টা পাই বন্ড পাওয়া যাচ্ছে? 3টা। সো আমরা বলতে পারি বেনজিনে পাই বন্ধন আছে হচ্ছে 3টি। তাহলে বেনজিনে পাই বন্ধন কয়টা আছে? 3টি। এখন একটা করে বন্ধনে কয়টা করে ইলেকট্রন থাকে? একটি বন্ধনে ইলেকট্রন থাকে 2টি করে, এটা তোমরা জানো। সো আমরা বলতে পারি একটি বন্ধনে 2টি ইলেকট্রন থাকে। একটি বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? 2টি ইলেকট্রন। সো আমরা বলতে পারি যে সুতরাং এখানে পাই ইলেকট্রন কয়টা? দেখো সিগমা বন্ধনে যেই ইলেকট্রন থাকে এটা মাথায় রাখবা, সিগমা বন্ধনে যেই ইলেকট্রন থাকে সেটাকে সিগমা ইলেকট্রন বলে, পাই বন্ধনে যে ইলেকট্রনগুলো থাকে সেটা পাই ইলেকট্রন বলে। সো এখানে একটি বন্ধনে 2টি ইলেকট্রন থাকে, এখানে আমার কাছে 3টা বন্ধন আছে, তাহলে ইলেকট্রন থাকবে কয়টা? 3 গুণ 6, 3 গুণ 2 6টি। সো 3 গুণ 2 সমান হচ্ছে 6টি। তার মানে পাই ইলেকট্রন কয়টা আছে? 6টা। এই দেখো এখানে কিন্তু পাই ইলেকট্রনের কথাই বলছে। পাই ইলেকট্রন কয়টা থাকবে?
বলা হয়েছে শর্তে পাই ইলেকট্রন হইতে হবে 4n+2 সংখ্যক। 4n প্লাস কত? 2 সংখ্যক। এই 4n+2 এর জন্য কিন্তু সে একটা শর্তও দিয়ে দিছে। একটু বলি শর্তটা কি? শর্তটা হচ্ছে যেখানে n ইকুয়ালস টু হচ্ছে 0, 1, 2, 3, 4 এইভাবে ইত্যাদি। একটু মাথায় রাখবা 4n+2 সংখ্যক হইতে হবে, যেখানে আমরা যদি প্রশ্ন মতে সংখ্যাটাকে 4n+2 এটা দিয়ে যদি প্রশ্ন মতে পাই ইলেকট্রন সংখ্যাটা বসাই, n এর মানটা কিন্তু মাস্ট 0, 1, 2, 3 এরকম হইতে হবে, অর্থাৎ অঋণাত্মক পূর্ণ সংখ্যা। 0 আসার কারণে আমরা অঋণাত্মক কথাটা ব্যবহার করছি। 0 কিন্তু ধনাত্মক না, আবার ঋণাত্মকও না, এজন্য অঋণাত্মক বলা হয়। তাহলে 0, 1, 2, 3 এরকম পূর্ণ সংখ্যা হইতে হবে, অঋণাত্মক, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা তাহলে দেখি পাই ইলেকট্রন কটা পেলাম? এখানে 6টা। তাহলে আসলে তো আমরা বলতে পারি প্রশ্ন মতে, তাহলে আমরা প্রশ্ন মতে কি করব? প্রশ্ন মতে দেখো এই 4n+2 এটা সমান হচ্ছে কি পাই ইলেকট্রন সংখ্যা। পাই ইলেকট্রন কটা আছে? 6টা। এখন এই 4n+2 থেকে আমরা দেখি n এর মান এটা আসে কিনা। তাহলে আসো দেখি, তাহলে এটা সমান সমান বলা যায় 4n = 6 - 2 কত? 4। তাহলে সুতরাং n = আসতেছে 1। সো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনটা পেয়ে গেছি। দেখো বেনজিনে পাই ইলেকট্রন সংখ্যা যদি আমরা শর্তে বসাই, শর্তে বসাইলে n এর মান 1 আসতেছে, তার মানে প্রুভ হয়ে গেল বেনজিন আসলে অ্যারোমেটিক। সো আমাদের প্রুফ হয়ে গেছে বলতো। সুতরাং 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 বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। প্রুফড। প্রুফড। সো দিস ইজ দ্য থিং। আসো তাহলে এবার হচ্ছে গিয়ে আমরা দেখি আর কোনো অ্যারোমেটিক যৌগ পাওয়া যায় কিনা। বেনজিন যে অ্যারোমেটিক যৌগটা আমরা প্রুভ হয়ে গেল, তাহলে এটা এই প্রশ্নগুলো কিন্তু খ আকারে আসে। দেখো এগুলো কিন্তু খ এর জন্য ইম্পর্টেন্ট। এটা একটু আমি একটু বলে দিই। এগুলা খ এর জন্য ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ফর খ। ইম্পর্টেন্ট ফর খ। তাহলে আমরা এরকম আরেকটা কোশ্চেন দেখি। খ এর জন্য ইম্পর্টেন্ট এরকম আরেকটা কোশ্চেন আমরা দেখি। আসো বেনজিনের পাশাপাশি তোমাদেরকে আরেকটা যৌগ নিয়ে জিজ্ঞেস করা হয়, আরেকটা যৌগ বেনজিনের পাশাপাশি, সেটা নাম হচ্ছে ন্যাপথালিন। দেখো কি নিয়ে জিজ্ঞেস করা হবে? ন্যাপথালিন। ন্যাপথালিন। সো ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। দেখো ন্যাপথালিনটা কি? ন্যাপথালিনটা হচ্ছে এই যে এটা। এইভাবে দেখো একটার পর আরেকটা বসবে, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ন্যাপথালিন। তাহলে একান্তর বায়ু বন্ধন থাকবে, একটা আছে একটা নাই। এই যে আমি একটি দিলাম, একটি নাই, একটি দিলাম, একটি নাই, একটি দিলাম, একটি নাই। এটা দেওয়ার পর আবার এখানে নাই, এখানে আছে, এখানে নাই, এখানে আছে। একদম হিজিবিজি এবং হযবরল অবস্থা, তাই না? এটাকেই বলা হচ্ছে ন্যাপথালিন। এটাই আমাদের ন্যাপথালিন। দুঃখিত। তাহলে দেখছো এই যে দেখো এই যে এইভাবে বসানোর পর এইভাবে একটা এরকম আমরা এরকম একটা ষড়ভুজ দিলাম, একটা চক্র। এবার এই দুটা কার্বনকে কানেক্ট করে আমরা আরেকটা ষড়ভুজ দিব। তাহলে খেয়াল করে দেখো তো কি করলাম বলো তো। এই যে আমরা এখানে একটা ষড়ভুজ দিলাম, এই ষড়ভুজটার সাথে কানেক্ট করে এই পাশে আমরা আরেকটা এরকম ষড়ভুজ আঁকলাম। ঠিক আছে, দুইটা ষড়ভুজ পাশাপাশি। এবার এই ষড়ভুজগুলোর মধ্যে দেখো এরকম করে এই যে পাই বন্ধন দিলাম, এই যে একটা আছে, একটা নাই, একটা আছে, একটা আছে, এই যে দেখো এরকম একটা গ্যাপ, একটা আছে।
এবার এটার পরেই কিন্তু একটু খেয়াল করে দেখো, এটার পরে একটা গ্যাপ আছে, তারপরে এই যে আমরা আবার আরেকটা দিলাম, তারপর এটার পরে গ্যাপ আছে, তারপরে এই যে আরেকটা দিলাম, এরপর এটার পরে একটা গ্যাপ আছে, তারপর অটোমেটিক আবার চলে আসবে আগের মতো। তাহলে এইভাবে কিন্তু জিনিসটা কাজ করে, এটাকে আমরা বলছি ন্যাফথালিন। এটা হচ্ছে আমাদের ন্যাফথালিন। নাও এখন ফ্যাক্টরটা হচ্ছে এটাকে কিন্তু একটা ভার্সনে লেখা যায়, এটাকে বলা হয় স্কেলেটন স্ট্রাকচার। দেখো আমরা বেনজিনকেও একইভাবে এটার আরেকটা ভার্সন আমরা আঁকতে পারতাম, যেটা আমি নিজেই এঁকে ফেলছি। টেকনিক্যালি সমতলীয় এই কথাটা বোঝানোর জন্য তোমাদেরকে এটা নিচে আমি আঁকছি। এটা কি আসলে? এইটা হচ্ছে, একটু দেখো এই জিনিসটা কি। দেখো এই স্কেলেটন স্ট্রাকচারের মেইন পার্টটা হচ্ছে যে এই কর্নারের যে অংশগুলা, এই কর্নারের অংশগুলো একটা করে কার্বন ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করবে কর্নারের অংশগুলো? কর্নারের অংশগুলো একটা করে কার্বন ইন্ডিকেট করে। তাহলে এইগুলা হচ্ছে বেসিক্যালি একটা করে কার্বন। কর্নারগুলো কি? কার্বন। তাহলে এগুলো হচ্ছে বন্ধন, এই দাগগুলো হচ্ছে একটা করে বন্ধন। এই যে দেখো এই দাগগুলো কি একটা করে, এই দাগগুলো হচ্ছে একটা করে বন্ধন। কর্নারগুলো হচ্ছে কার্বন আর এই দাগগুলো হচ্ছে একটা করে বন্ধন। সো তাহলে এই বন্ধনগুলোর মধ্যে আবার দেখো এই যে পাই বন্ধন, একটা আছে একটা নাই, একটা আছে একটা নাই। এইভাবে যে একটা স্ট্রাকচার আমরা প্রদান করার চেষ্টা করলাম, এটাকে বলা হচ্ছে স্কেলেটন স্ট্রাকচার। এই বেনজিনটাকেও কিন্তু এভাবেই লেখা যায়। তাহলে এইগুলো হচ্ছে বন্ধন নির্দেশ করতেছে, সিগমা বন্ধনগুলো, এই যে যে সিগমা বন্ধনগুলো এগুলো নির্দেশ করতেছে এটা, এবং বাকি এগুলো হচ্ছে পাই বন্ধন। দেখো একটা আছে একটা নাই। আর এই কর্নার গুলো বলছে কি নির্দেশ করে? কর্নার গুলো নির্দেশ করে হচ্ছে কার্বন, তাই না? কর্নার গুলো এই যে দেখো কার্বন নির্দেশ করতেছে, কার্বন। এখন তাহলে হাইড্রোজেন গেল কই? এখানেই মজার বিষয়। এই যে আমরা বললাম না যে আমাদের একটা কনভেনশন আছে যে এই ধরনের কাঠামো তৈরি করার যে কার্বন গুলা এরা সবসময় 4 যোজনী বিশিষ্ট হয়। এটা তো ওরাও জানে, বা এখানে আসলে এটাই সায়েন্স, ঠিক আছে, যে কার্বনের যোজনী 4। তার মানে হলো যে আমি যদি একটা দুটো করে বন্ধন দেই, 4টা বন্ধন ফিল আপ করার জন্য বাকি যে কয়টা হাত খালি আছে ওগুলো হাইড্রোজেনই বসবে, এগুলো আমরা জানি। এই জন্য হাইড্রোজেন আর উপস্থাপন করাই হয় না এই ধরনের সংকেতে, এই ধরনের গাঠনিক সংকেত যেখানে কোনো স্ট্রাকচার আছে, অর্থাৎ এখানে আমরা পরমাণু ইউজ করতেছি না। এখানে কর্নার গুলো কার্বন মিন করতেছে, এটা বুঝলাম। তাহলে হাইড্রোজেন কি মিন করবে? হাইড্রোজেন আমাদের দেওয়াই দরকার নেই, হাইড্রোজেন যা আছে ডিফল্ট ওটা বসে যাবে। আর কার্বনের যোজনী 4 মেনটেন করার জন্য যে কটা হাইড্রোজেন লাগে আমরা ধরে নিই যে ওখানে এই কটা হাইড্রোজেন আছে, এই জন্য হাইড্রোজেনের জন্য আলাদা কোনো নোটেশন নাই। দ্যাট মিনস এই ধরনের স্ট্রাকচার দিয়ে কিন্তু চাইলেই প্রকাশ করা যায়। সো বেনজিনকে চাইলে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, ভেরি সিম্পল। নাও আসো, একইভাবে নেপথালিনকেও কিন্তু আমরা এভাবে প্রকাশ করতে পারি। তাহলে দেখো নেপথালিনটাকে কিভাবে এভাবে প্রকাশ করা যায়, দেখি আসো। এই যে জাস্ট আমরা এই যে ষড়ভুজ দিয়ে দিলাম বেনজিনের মতো, এই যে বেনজিনের মতো একটা অংশ। সো এটা এই যে হয়ে গেল, এই যে বেনজিনের মতো। তাহলে এখানে আমি এই যে দ্বিবন্ধন দিয়েছিলাম, দেখো এই সাইডগুলো দ্বিবন্ধন দিয়েছিলাম, অর্থাৎ পাই বন্ধন দিয়েছিলাম। আর এই যে এই পাশে পাই বন্ধন। তারপর এটার পাশেই কিন্তু আরেকটা ষড়ভুজ, এই যে আরেকটা ষড়ভুজ দিয়ে দিলাম। আর এই যে দুই কর্নারে দুইটা পাই বন্ধন, আমি এই যে দুই কর্নারে দুইটা পাই বন্ধন দিয়ে দিলাম। So, এটাই আমাদের ন্যাপথালিন। এটাই হচ্ছে আমাদের কি? ন্যাপথালিন। এটাই আমাদের ন্যাপথালিন। ওকে ফাইন, ভেরি ফাইন। নাও আর এটা একটু বিষয় একটু বলি। আণবিক সংকেত যদি বলো তাহলে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া যায় আণবিক সংকেত কি। যেমন দেখো বেনজিনের আণবিক সংকেত কি আসছে? বেনজিনের আণবিক সংকেত এটা হবে হচ্ছে C6। দেখো 6টা কার্বন 6টা হাইড্রোজেন, C6H6। 6টা কার্বন 6টা হাইড্রোজেন। বেনজিনকে আমরা তাহলে কি বলতেছি? C6H6। একইভাবে একটু দেখো তো, একইভাবে ন্যাপথালিনের ক্ষেত্রে কয়টা আছে? এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কার্বন। আর হাইড্রোজেন কয়টা আছে? আচ্ছা এইখানে একটা ব্যাপার দেখো, এখানে একটা ছোট্টখানি মিস্টেক হয়েছে। সেটা হলো এই মাঝখানের কার্বনটায় কিন্তু হাইড্রোজেনটা আর বসানো যাবে না। প্রথমত আমরা বেনজিনের জন্য বসানোর জন্য আমি বুঝাইছিলাম, বাট মুছতে আমার খেয়াল নাই। দেখো বেনজিনের মতো কিন্তু কার্বন 6টা বসায়, হাইড্রোজেন 6টা বসায় দেওয়ার কথা। বাট এই জায়গায় ওই যে আবার চিন্তা করো, আমি আলাদা ষড়ভুজ অ্যাড করার জন্য এই যে আলাদা দুইটা বন্ধন যুক্ত করলাম, ঠিক আছে, আলাদা ষড়ভুজ দেখানোর জন্য এই যে আলাদা দুইটা যে বন্ধন যুক্ত করলাম, এই দুইটা বন্ধন তো আবার যুক্ত হয়ে গেল। তাহলে এখানে কি হাইড্রোজেন থাকার সুযোগ আছে? নাই। কিন্তু দেখো এই কার্বনগুলো কিন্তু 4টা করে বন্ধন, এই যে দেখো 1টা 2টা 3টা 4টা। সিমিলারলি এই কার্বনের একই অবস্থা। তাহলে এই জায়গাতে এই দুইটা জায়গায় যে হাইড্রোজেন সেটা নাই, সেটার জায়গায় দুইটা বন্ধন চলে আসছে, তাহলে এই দুইটা হাইড্রোজেন থাকবে না। তাহলে কার্বন দেখো এইমাত্র আমরা গুণে দেখলাম কার্বন আছে 10টা,
তাহলে হাইড্রোজেন যেমন আগের বার বেনজিনের মতো করে সরি দেখো বেনজিনের মতো করে যেমন C6H6 ছিল, এইবারও হচ্ছে গিয়ে C10টা আছে, H আর 10টা নাই, কারণ ওই যে দুইটা H নাই, তাহলে ন্যাপথালিনের যে সংকেতটা সেটা আসবে C10H8, তাহলে এটা হচ্ছে আমাদের ন্যাপথালিন। ঠিক আছে, তাহলে ন্যাপথালিন অ্যারোমেটিক যৌগ, এটা আমরা কেমনে ব্যাখ্যা করব? আসো আমরা অ্যান্সারটা চলে যাই, এটাই তো আমাদের উত্তর, তাই না? তাহলে আমরা প্রথমে কি করবা? প্রথমে স্ট্রাকচার আঁকবা। খতে এটা আঁকার নিয়মটা বলে দেই। প্রথমে স্ট্রাকচার আঁকবা, তুমি এটাও আঁকতে পারো, এটা আঁকতে কষ্ট হইলে এটা আঁকবা, অত দরকার নেই তো ঝামেলা করে এটা কষ্ট করে আঁকা। এটা আঁকো, আঁকার পর বলো যে স্ট্রাকচার থেকে বা সংকেত থেকে দেখা যাচ্ছে গাঠনিক সংকেত থেকে, একটু নিচে আঁকতে হবে, গাঠনিক সংকেত থেকে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? ন্যাপথালিন যৌগটি সমতলীয় এবং চাক্রিক। যেমন চাক্রিক তো বললাম, বোঝাই যাচ্ছে। আর আর যেটা বললাম যে বেনজিন যে সমতলীয় ব্যাপারটা তো আমরা দেখালাম, বেনজিন সমতলীয় হলে এই ক্যাটাগরির মধ্যে যা যা পড়ে সবই সমতলীয়। তাহলে ন্যাপথালিন সমতলীয় এবং চাক্রিক। সমতলীয় এবং কি বলতো, চাক্রিক। দুই নাম্বার ব্যাপারটা হচ্ছে, দুই নাম্বার ব্যাপারটা কি? দুই নাম্বার ব্যাপারটা হলো যে এখানে দেখো পাই বন্ধন কয়টা আছে আমরা একটু দেখি। পাই বন্ধন, দেখো পাই বন্ধন আছে হচ্ছে 5টা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা পাই বন্ধন। সো পাই বন্ধন আছে 5টি। তাহলে সুতরাং আমরা বলতে পারি পাই ইলেকট্রন কয়টা থাকবে? পাই ইলেকট্রন থাকবে 5 × 2 = 10টি। তাহলে পাই ইলেকট্রন 10টা পেয়ে গেছি, তাহলে আমরা প্রশ্ন মতে এখন কি বসাবো? তাহলে সুতরাং প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে 4n + 2 = হচ্ছে 10। দ্যাট মিনস আমরা বলতে পারি 4n = 8, ভাগ করলে চলে আসতেছে n = 2। তাহলে আমাদের শর্ত কি ছিল? 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে। 2 হয়েছে এখানে। তো যেহেতু 2 হয়ে গেল, তার মানে আমরা ডিক্লেয়ার দিতে পারি, কি ডিক্লেয়ার দিতে পারি? সুতরাং ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ, প্রুফড। এখানে আরেকটা ফ্যাক্টর একটু বলে দিই, আরেকটা অংশ। এই যে এই জায়গাটায় দেখো, এখানে একটা কথা বলছিলাম, মনে আছে তোমাদের? একটা কথা আমি বলছিলাম সঞ্চারণশীল। দেখো এই সঞ্চারণশীল কথার অর্থ কি একটু বলে দেই। এই সঞ্চারণশীল দিয়ে বোঝায় হচ্ছে মুভিং ইলেকট্রন। কথাটা বলা হচ্ছে কি মুভিং। এই ইলেকট্রনগুলো আসলে মুভ করতে থাকে, বুঝতে পারছো? এই পাই বন্ধনের ইলেকট্রনগুলো মুভ করে, এগুলো এক জায়গায় থাকে না। এটা তোমরা ইন্টারমিডিয়েট উঠলে এই ব্যাপারে আরো ডিটেইলস জানতে পারবা। জাস্ট আমি একটা ইনফরমেশন আকারে বলে দিচ্ছি, যেখানে আসলে কি মুভ করে। সঞ্চারণশীল কথার অর্থ হচ্ছে মুভিং। মানে হলো এই ইলেকট্রনগুলা সবসময় ধরো এই পাই বন্ধনটা এই পাশে চলে আসে, এই পাই বন্ধনটা এখানে চলে যায়, এই পাই বন্ধনটা এখানে চলে যায়, এরকম করে তিন জায়গায় চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করলে যেখানে পাই বন্ধন ছিল সেগুলা খালি হয়ে যায়, আর খালি জায়গায় এগুলা পাই বন্ধন চলে আসে। এই ঘটনাটা বারবার ঘটতে থাকে এবং এই ইলেকট্রনগুলো মুভ করতে থাকে। বেনজিন বলো বা যে কোনো অ্যারোমেটিক যৌগ বলো, এই ঘটনাগুলো ঘটে। এই জন্য এগুলোকে সঞ্চারণশীল বা মুভিং বলা হয়। বুঝতে পারছো? তো এইখানে সঞ্চারণশীল কথার অর্থটা আমি একটু বলে দিলাম, যেটা নিয়ে আমাদের ক্লাস 9-10 এর জন্য কোনো স্টাডি নাই আসলে। নেক্সট হচ্ছে দেখো, পরবর্তী পার্টে যদি আমরা যাই, সমগোত্রীয় শ্রেণী, এই টপিকটা নিয়ে একটু আমরা কথাবার্তা বলি। দেখো সমগোত্রীয় বা হোমোলোগাস, গোত্রীয় সমগোত্রীয় মানে কি? একই জাতীয়। এটাকে যদি আরেকটু ভালো বাংলায় বলি, সমগোত্রীয় বলতে কি বোঝায়? একই জাতীয়। সমগোত্রীয় বলতে কি বোঝাচ্ছে? একই জাতীয়। তোমাদের খতে একটা কোশ্চেন আসে এরকম, খতে আরেক ক্যাটাগরি কোশ্চেন আমরা দেখলাম যে অ্যারোমেটিক ক্যাটাগরির একটা কোশ্চেন খতে আসে,
এইখানে খতে আরেক ক্যাটাগরির কোশ্চেন আসে, সমগোত্রীয় শ্রেণী, টিক দিলাম। এটাকে বলবো যে এটাতে কি আসে, খতে আসে, খতে এই সমগোত্রীয় শ্রেণীটা আসে। জিজ্ঞেস করে সমগোত্রীয় শ্রেণী বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। এই ব্যাপারটাই আসে। সমগোত্রীয় শ্রেণীর যে অ্যাকচুয়াল সংখ্যাটা, তোমাদের বইতে একটু ভিন্ন ক্যাটাগরির সংজ্ঞা আছে, আমি একদম এলাবোরেট সংজ্ঞাটা দেখাচ্ছি, এটা যদি লিখতে পারো খুব ভালো, খুবই ভালো হয়। দেখো প্রথমেই বলতেছি সমগোত্রীয় বলতে বোঝানো হচ্ছে একই জাতীয়। তাহলে আমরা বলতে পারি এরকম, সংজ্ঞাটা আগে বলি, তারপর আমি তোমাদেরকে আলাদা করে বলতেছি পুরো ব্যাপারটা। সেটা হচ্ছে একই জাতীয় সমসংখ্যক, একই জাতীয় বা একই জাতীয় পরমাণু, সরাসরি লিখে দিতে পারো, একই জাতীয় পরমাণু দ্বারা গঠিত গঠিত যৌগসমূহকে 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 তাদের যৌগসমূহকে তাদের আণবিক ভরের ক্রমানুসারে সাজালে আণবিক ভরের ক্রমানুসারে সাজালে তাদের আণবিক ভরের ক্রমানুসারে সাজালে পরপর দুটি যৌগের মধ্যে পরপর দুটি যৌগের মধ্যে যদি মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান থাকে, মিথিলিন মূলক, দেখো মিথিলিন মূলক হচ্ছে এই যে এটা, জাস্ট CH2 থাকে আর দুই পাশে দুইটা বন্ধন খালি থাকে। তার মানে এটা হচ্ছে এমন একটা গ্রুপ বা এমন একটা মূলক যেটার দুই পাশে দুইটা হাত খালি থাকে, এবং দুই পাশে যদি কোনো কিছু দুই পাশে যদি দুইটা হাত খালি থাকে তার মানে সে সবসময় মাঝখানে বসে। তাহলে এই মূলকটা মাঝখানে বসে। যেমন দেখো, আমি এক্সাম্পল দেখে, আমরা এই টাইপের একটা দেখে আসছি অলরেডি। যেমন খেয়াল করে দেখো, যেমন এই যে এটাকে তুমি চাইলে কিন্তু একটা মিথিলিন মূলক বলতে পারো। এই যে দেখো মিথিলিন মূলক, এই যে এগুলো সব কি, এগুলো সব মিথিলিন মূলক, দেখছো? এগুলো সবসময় কটা করে হাত খালি থাকে, এগুলো দুই পাশে দুইটা দুইটা করে হাত খালি থাকে। তাহলে এই ধরনের গ্রুপকে বলা হচ্ছে মিথিলিন মূলক। ঠিক আছে, এই ধরনের গ্রুপকে বলা হচ্ছে কি, মিথিলিন মূলক। সো দেখো, পরপর দুটি যৌগের মধ্যে যদি মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান থাকে, পার্থক্য বিদ্যমান থাকে, তাহলে গঠিত বা ওই শ্রেণীর যৌগসমূহকে পরস্পরের সমগোত্রীয় বলে, পরস্পরের সমগোত্রীয় শ্রেণী বলে। তো সংজ্ঞাটা বললাম কি, যে তুমি যৌগ নিবা যেখানে একই জাতীয় পরমাণু আছে, সাজাবা সিরিয়ালি, সাজাইলে মাঝখানে একটা মিথিলিন মূলকের পার্থক্য। কথাগুলো শুনতে কঠিন লাগে, এক্সাম্পল দিলে দেখবা পানির মতো সহজ। যেমন দেখো এই যে এটা, একটু চিন্তা করে দেখো, কথাটা ভালো মতো বুঝো আমার। এটা বুঝলে দেখবা যে সমগোত্রীয় শ্রেণী ব্যাপারটা যেমন শুনতে শোনা যায় অদ্ভুত অদ্ভুত লাগে, কিন্তু ব্যাপারটা একেবারে সহজ সহজ একটা জিনিস। এবং এইভাবে আমার মনে হয় না আর কেউ এইভাবে বলতে পারবে এতটা ইজিলি এবং এতটা স্বাভাবিকভাবে, পানির মতো সহজ করে আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো। খেয়াল করে দেখো, এইখানে বলো কয়টা কার্বন আছে? এখানে কার্বন আছে হচ্ছে দুইটা, এটা 2 কার্বন বিশিষ্ট, এইটা 3 কার্বন বিশিষ্ট। তাহলে আণবিক ভরের যদি আমি সিরিয়ালি সাজাতে চাই, আণবিক ভর, দেখো এখানে বলছে আণবিক ভরের ক্রমানুসারে সাজাতে, এমন ভাবে সাজাও যেন ভরটা বেশি আসে। তাহলে 2 কার্বন বিশিষ্ট যৌগের থেকে 3 কার্বন বিশিষ্ট যৌগের তো আণবিক ভর অবশ্যই বেশি, তাই না? আড়াই কার্বন কি আছে মাঝখানে? আড়াই আড়াই বলতে কিছু আছে? আড়াই কার্বন হয়?
হয় না? 2.5 কার্বন হয় না? 2 এর পরে 3 আবার 3 এর পরে 4। তো আমি এখানে যেটা নিচ্ছি দেখো এটা কিন্তু একটা অ্যালকোহল। এই যে OH মূলক আছে যে এরকম এই যে একটা গ্রুপ থাকে, এই টাইপের গ্রুপ থাকলে এটাকে বলা হয় অ্যালকোহল। এই যে দেখো এরকম একটা মূলক আছে বা একটা এখানে একটা গ্রুপ আছে, এটাকে বলা হচ্ছে অ্যালকোহল। তাহলে এই অ্যালকোহলটা এরা দুজনই অ্যালকোহল। আমি এটার পরেরটা নিছি। দেখো 2 কার্বনের জায়গায় 1 বাড়ায় 3 কার্বন বিশিষ্ট নিছি। নেওয়াতে বলতো, নেওয়াতে শুধুমাত্র এখানে একটা অতিরিক্ত কি চলে আসছে যে দেখো তো, একটা অতিরিক্ত CH2 চলে আসছে না এই যে মাঝখানে? এই যে এটার মধ্য দিয়ে আর এটার মাঝখানে একটু খেয়াল করো। এই যে অতিরিক্ত একটা CH2 চলে আসছে। তাহলে এটাই কিন্তু বলছে যে অতিরিক্ত একটা মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান থাকে। অতিরিক্ত একটা মিথিলিন মূলক চলে আসে। যদি তুমি আণবিক ভর অনুযায়ী আরেকটু বেশি নাও। এটার বেশি যদি আরেকটা 4 কার্বন নাও, 4 কার্বন নিলেও কিন্তু তুমি এখানে আরেকটা মিথিলিন এক্সট্রা পাবাই। নিজের নিজের মতো করে এঁকে দেখো, মাঝখানে আরেকটা মিথিলিন ঢুকে যাবে। এগুলাকেই এরা কিন্তু সব দেখো, এটা এদেরকে বলা হচ্ছে এইটাই যে এরাই সমগোত্রীয়। কেন? কারণ রাসায়নিকভাবে এরা একই। এরাও অ্যালকোহল, এটাও অ্যালকোহল, এরাও অ্যালকোহল। কোনো পার্থক্য নাই। ২ জন রাসায়নিকভাবে একই। তাহলে একই জাতীয় দেখো, এই যে কার্বন আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। একই জাতীয় মৌল দিয়ে যদি আমি এরকম করে সাজাই, এরা সবাই একই শ্রেণীর মধ্যেই পড়বে। এরা অ্যালকোহল, এরাই সবাই অ্যালকোহল। এরাও অ্যালকোহল, এরাও অ্যালকোহল। সো এরা অবশ্যই সমগোত্রীয়। এটাই হচ্ছে বিষয়। এটা একদম সহজ, আর তেমন কিছু না। এখানে পেঁচানোর কিচ্ছু নাই। তাহলে এরা উভয়ই কি সমগোত্রীয়? এরা উভয়ই হচ্ছে সমগোত্রীয় এবং এরা উভয়ই, এরা সবাই অ্যালকোহল। এরকম পরে যাই নিবা না কেন সেটাও সমগোত্রীয় এবং সেটাই অ্যালকোহল। সো দিস ইজ দ্য থিং বিহাইন্ড সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। এরপরে যদি আমরা যাই, সমগোত্রীয় শ্রেণীর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ক্যাটাগরির যৌগ পাই, যাদের মধ্যে বিভিন্ন বিভিন্ন প্রধান মূলক থাকে। একটা বিষয় একটু বলি তোমাদেরকে, এই যে এইটা যে অ্যালকোহল হইল না, এই যে এটা অ্যালকোহল হওয়ার পিছনে কারণটা কি ছিল বলতো? এটা অ্যালকোহল হওয়ার পিছনে কারণটা ছিল এই যে এই মূলকটা। এগুলোকে গ্রুপ বা মূলক বলে। এগুলো জাস্ট একটা একটা হাতের মতোই কাজ করে। এটা যোজনী ১, একটা হাত আছে ১ যোজনী। হাইড্রক্সিল মূলক তোমরা তো জানো। যৌগ মূলক তো তোমরা চ্যাপ্টার 5 এ পড়ছো। সো এগুলো এরকম মূলকের মতোই কাজ করে। যৌগ মূলকের মতোই। কিন্তু এগুলো আয়ন না। এগুলা জাস্ট যোজনী মেইনটেইন করে। যেমন এটার একটা ১ যোজনী। সেজন্য আমরা একটা হাতের সাথে লাগাইছি হাইড্রক্সিল। তাহলে এগুলাকে আমরা বলতেছি কি? এগুলাকে আমরা বলতেছি কার্যকরী মূলক। কার্যকরী মূলক। আচ্ছা, এটাকে কেন কার্যকরী মূলক বলছি? কারণ এই OH টা থাকার কারণে এটার পরিচয় হইছে অ্যালকোহল। এরকম কিছু ফ্যাক্টর আছে যাদের ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক থাকার কারণে তাদের নামটা ভিন্ন ভিন্ন হয়ে যাবে বা তাদের যৌগটার পরিচয়টা ভিন্ন ভিন্ন হয়ে যাবে। আসো একটু আমরা দেখি তারা কারা কারা। হ্যাঁ, এরা কারা, এরা কোত্থেকে এলো আমরা একটু দেখি আসো। যেমন সমগোত্রীয় শ্রেণীর প্রথমেই আছে হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের কার্যকরী মূলক, অ্যালকেন মানেই হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। তাহলে অ্যালকেন মানেই হচ্ছে কি কার্বন কার্বন একক বন্ধন। তাহলে এবার আসো, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যালকিন। এরপর যা আছে সেটা হচ্ছে অ্যালকিন। তাহলে অ্যালকিন মানেই হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন মানেই হলো সেখানে থাকবে কার্বন কার্বন ত্রিবন্ধন। এই যে দেখো কার্বন কার্বন ত্রিবন্ধন। তার পরবর্তীতে কি আছে? তার পরবর্তীতে আছে হচ্ছে অ্যালকোহল। আমরা এইমাত্র বললাম অ্যালকোহল কখন হয়? যখন এই যে হাইড্রোকার্বনের সাথে এই হাইড্রক্সিল মূলকটা থাকে তখনই অ্যালকোহল হয়। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি, সেটা হলো যে দেখো, সেটা হচ্ছে এই যে এখানে দেখো তো, মনে আছে? সম্পৃক্ত তো আমরা স্যাচুরেটেড কার্বন কার্বন একক বন্ধন বলছিলাম, আর কার্বন কার্বন দ্বিবন্ধন বলছিলাম, মনে আছে? এদের মধ্যেই দেখো, এদের মধ্যে কিন্তু একটা পরিচয় আছে আলাদা। তাদেরকে আমরা এইমাত্রই কি বললাম? এই যে কার্বন কার্বন একক বন্ধন যারা, এরা হচ্ছে অ্যালকেন। এটা হচ্ছে অ্যালকেন। এই কার্বন কার্বন দ্বিবন্ধন যারা আছে এগুলা কি? এগুলা হচ্ছে অ্যালকিন। আর এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যালকাইন। এখন কি বুঝতে পারছো? এই হাইড্রোকার্বন গুলো কিন্তু আলাদা পরিচয় আছে। অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন। ওকে? সো
তাহলে আসো আমরা যেটা বললাম এদেরকে কেন বলা হচ্ছে, এদের নাম এই যে আমাদের হচ্ছে একক বন্ধন থাকলেই সেটাকে আমরা কি বলছি, একক বন্ধন থাকলেই সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যালকেন, দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন, আর ওএইচ থাকলে অ্যালকোহল। একইভাবে আরেকটা টাইপ আছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড অ্যালডিহাইড হয় হচ্ছে এই যে এই কার্যকারী মূলকটা থাকলে এটাকে বলা হয় সিএইচও বা অ্যালডিহাইড মূলক। আর আরেকটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আরেকটা মূলক কি থাকবে বলতো, আরেকটা মূলক থাকবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই মূলকটা থাকলে আমরা এই যে বন্ড সি ডাবল এইচ এইটা থাকলে আমরা সেটাকে আমরা বলছি কার্বক্সিলিক অ্যাসিড। দেখো এদের একটা সাধারণ সংকেত আছে, সাধারণভাবে এদেরকে প্রকাশ করা যায়, যেমন অ্যালকেনকে সাধারণভাবে প্রকাশ করা যায় এইভাবে সিএন H2n প্লাস 2, সিএন H2n প্লাস 2। অর্থাৎ কার্বন যদি n সংখ্যক থাকে হাইড্রোজেন থাকবে 2n প্লাস 2 সংখ্যক। যেমন আমি যদি এক্সাম্পল দেখাই, ধরো আমি এমন একটা অ্যালকেন নিলাম যেখানে কার্বন আছে 4টা, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন নিলাম, তাহলে সেখানে হাইড্রোজেন কয়টা হবে, হাইড্রোজেন হবে 4 দুগুণা 8, 2n প্লাস 2, 4 দুগুণা 8, 8 যোগ 2 10, তাহলে এই যে এটা হয়ে গেল আমাদের 2n প্লাস 2। তারপরে দেখো এটা সাধারণ সংকেত, অ্যালকিনের জন্য সাধারণ সংকেত আমরা পাবো CnH2n। অর্থাৎ দ্বিবন্ধন থাকার কারণে যৌগগুলা এমন ভাবে ফর্ম হয়ে যায় যে এখানে n সংখ্যক কার্বন থাকলে এখানে যেমন আগের বার n সংখ্যক কার্বন থাকলে এখানে হাইড্রোজেন হয়ে যেত 2n প্লাস 2 সংখ্যক, অ্যালকিনে দ্বিবন্ধনের উপস্থিতির কারণে এমন ভাবে ফর্মেশনটা চলে আসে, n সংখ্যক কার্বন থাকলে তখন হাইড্রোজেন পাওয়া যায় মাত্র 2n সংখ্যক। যেমন আমি যদি এক্সাম্পল দেখি C4 দিয়েই, ধরো আমি C4 যুক্ত 4 কার্বন যুক্ত এমন একটা অ্যালকিন নিলাম, সেটার হাইড্রোজেন কটা থাকবে, দেখো 4 দুগুণা 8, তাহলে এখানে হাইড্রোজেন হয়ে যাবে 8টা। ভেরি সিম্পল, তাহলে অ্যালকিনের জন্য সাধারণ সংকেত হচ্ছে CnH2n। অ্যালকাইনের জন্য এটা দেখতে এরকম হয়ে যায় CnH2n মাইনাস 2। অর্থাৎ অ্যালকাইনের ক্ষেত্রে এখানে 2 বিয়োগ হয়ে যাচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা 2n মাইনাস 2 হয়ে যাচ্ছে। তো ভালো করে খেয়াল করে দেখো 2n মাইনাস 2 হয়ে যাচ্ছে, 2n মাইনাস 2। তাহলে আমি যদি 4 কার্বন বিশিষ্ট কোনো একটা অ্যালকাইন নেই, সেই ক্ষেত্রে হাইড্রোজেন কয়টা পাওয়া যাবে, 2n, 4 দুগুণা 8 মাইনাস 2 6, তাহলে এখানে হাইড্রোজেন পাওয়া যাবে 6টা। এইভাবে অ্যালকাইন পাওয়া যাচ্ছে। একইভাবে আমি যদি অ্যালকোহলের কথা বলি, অ্যালকোহলের জন্য সাধারণ সংকেত এমন আসে CnH2n প্লাস 1 OH, অথবা এটা আরেকভাবে লেখা যায় CnH2n প্লাস 2 O। অ্যালডিহাইডের জন্য আসে হচ্ছে CnH2n প্লাস 1 CHO। দেখো এই যে এক্সট্রা যে কার্যকরী মূলকটা সেটা চলে আসতেছে। আর কার্বক্সিলিক অ্যাসিডের জন্য পাওয়া যায় CnH2n প্লাস 1 COOH। এইভাবে চাইলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড কে সাধারণ সংকেত লিখতে পারি। যেমন যদি আমি যৌগের কথা বলি, 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, দেখো 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কি পাওয়া যায়, C4H2n প্লাস 1, অর্থাৎ এখানে 9, অর্থাৎ আমাদের H9, 4 দুগুণ 8 আর 1 9, আর আমরা সাথে বসায় দিব OH। এই OH টাই হচ্ছে এটাকে অ্যালকোহল হিসাবে উপস্থাপন করতেছে। একইভাবে যদি 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড চাই, সেম ভাবে দেখো C4H9CHO, এরকম পেয়ে যাচ্ছি আমরা একটা অ্যালডিহাইড। সিমিলারলি যদি আমি এখানে, তার মানে এখানে আমরা কি বসাচ্ছি বলতো, এখানে আমরা কার্বন সংখ্যাকে 4 বসাচ্ছি, তাই না। সিমিলারলি যদি এখানে আমরা বসাই তাহলে এখানে C4H9COOH, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, যদিও এই জায়গায় এই যে CHO আর COOH এর মধ্যে অতিরিক্ত কার্বন থাকায় ইন টোটাল কার্বন হয়ে যাচ্ছে এই দুইটা ক্ষেত্রে কার্বন সংখ্যা হয়ে যাচ্ছে হচ্ছে 5। কারণ এই মৌলগুলোর ভিতরেই কিন্তু কি আছে, মৌলগুলোর ভিতরেই কার্বন আছে। সেইভাবে আমরা ভিন্ন ভিন্ন কার্যকারী মূলকের উপর ভিত্তি করে আমরা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরির যৌগ পাই, যারা নিজেরা যার যার যৌগগোত্রীয় শ্রেণীর মধ্যে পড়ে যাচ্ছে। সো এই পর্যন্তই ছিল আমাদের আজকে ক্লাস 1। আমরা ক্লাস 2 তে নেক্সট ক্লাসে একদম ডিটেইলসে আরো চলে যাব, আমরা নামকরণ এবং অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন নিয়ে বিস্তারিত আলোচনায় ঢুকে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকো সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।